আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এবং আমার বিজ্ঞ সহ আলোচক সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আজকে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসে আলোচনা হতে যাচ্ছে, সবাই আলোচনাটা শুনবেন এবং আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন। ধন্যবাদ। ডাক্তার মুজিবুর রহমান মজুমদার, জি আপনাকে এবং ডক্টর নসের আলীকে একটা ভিডিও দেখাবো। আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন। পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সরকারের কোনো কাজ করব না। হত্যাকারীদের বিচারের আওতায় আনার পর আমরা আবার কার্যক্রম শুরু করব। পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার বিচার মানবিকভাবে হওয়া উচিত। কেন পুলিশ হত্যার বিচার হওয়া উচিত? তারা বাংলাদেশের জুডিশিয়ারিকে ব্যাকআপ করে, বাংলাদেশের যে কোনো একটা অপরাধ হলে তারা তদন্ত করে, যে কোনো একটা অপরাধকে অপরাধের অপরাধী যারা তাদেরকে পিক করার জন্য তদন্তকারী অর্থাৎ পুলিশ অফিসার তাদেরকে বাদ দিয়ে এটা হয় না। তো সেক্ষেত্রে তারা যদি বলে যে তারা পুলিশ হত্যার বিচার চায়, স্পেসিফিক এই স্টেটমেন্টটা পুলিশ দিয়েছে হাসিনার পতনের পরে, অর্থাৎ তারা বলছে জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেক পুলিশ অফিসারদেরকে মারা হয়েছে। ডক্টর মুজিব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, জুলাই আগস্ট অভ্যুত্থানে যত পুলিশ অফিসার নিহত হয়েছে, আমি মনে করি এরা ছিল দেশদ্রোহী, গুপ্তচর এবং ভাড়াটে খুনি। এখন এই পুলিশ অফিসার বলছে পুলিশ হত্যার বিচার না হলে পুলিশরা কোনো সরকারি দায়িত্ব পালন করবে না। ইজ ইট দ্য রাইট স্টেটমেন্ট? আপনি কি মনে করেন যে পুলিশরা দেশের জনগণকে গুলি করেছে, জনগণের বুকে নির্দ্বিধায় গুলি করে মারার পরে হাস্যরস করেছে, তাদের বিচার হবে? এই হত্যাগুলোর বিচার নিয়ে আপনার মানসিকতা কি? ওকে, ধন্যবাদ। এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের জন্য, এবং আজকে যে যা হচ্ছে বাংলাদেশে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কতগুলো পার্সপেক্টিভে আলাপ করতে হবে। প্রথম কথা হলো যে পুলিশগুলো কখন মারা গেছে, কখন মারা হয়েছে এদেরকে মারা হয়েছে একটা রেভলিউশনের সময়, একটা যখন আন্দোলন চলতেছে। এই পুলিশরা গত 17 বছর যে অত্যাচার করছে, তারা একটা গোষ্ঠীর হয়ে, একটা ফ্যাসিস্ট সরকারের হয়ে জনগণের উপর অত্যাচার করছে, নির্বিচারে হাজার হাজার জনগণকে মারছে, ক্রস ফায়ার দিয়ে মারছে। তো একটা আন্দোলনের মধ্যে, একটা রেভলিউশনের মধ্যে এই ক্ষোভটা জনগণের তাদের উপরে আসছে। যদি এই 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 রেভলিউশনের লোকদেরকে যদি আপনার বিচার করতে হয়, তাহলে আমি বলবো স্বাধীনতা যুদ্ধের চলাকালীন অবস্থায় যত মুক্তিযোদ্ধা, যত বাংলাদেশি রাজাকার, ভলেন্টিয়ার এবং এদিকে মারছে, তাদেরও বিচার হওয়া উচিত, কারণ খুন খুন। কিন্তু যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় এটা একটা রেভলিউশন ছিল, এই রেভলিউশনে আপনার মুক্তিযোদ্ধারা একটা একটা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছিল। সেই সময় যত খুন হচ্ছে তাদের হাতে, এটা শত্রুপক্ষ হিসেবে খুন হচ্ছে, এবং এটার বিচার হবে না। আপনি চিন্তা করে দেখেন, যদি সেদিন মুক্তিযোদ্ধারা হেরে যেত, তাহলে কিন্তু প্রত্যেকটা মুক্তিযুদ্ধের কিন্তু ফাঁসি হতো, বিচার হতো। কিন্তু তারা যেহেতু জিতে গেছে মুক্তিযুদ্ধ, এবং তারা যেসব রাজাকার মারছে এবং স্বাধীনতা যুদ্ধের পরও যাদেরকে মারা হয়েছে, যেগুলো আমি মনে করি অন্যায়ভাবে মারা হয়েছে, যেমন ধরেন আপনার কাদের সিদ্দিকী ওপেনলি পল্টন ময়দানে খুন করছে, ওটা আসলে মুক্তিযোদ্ধার ইয়ে ছিল, ওটা খুন ছিল। আপনার সারেন্ডার করা অবস্থায় আপনি যখন একজনকে মারেন, এটা খুন। হ্যাঁ, তো সেই জায়গায় তো আমরা আমরা এই কাদের সিদ্দিকী, খুনি কাদের সিদ্দিকী আমরা বিচার করিনি। আমরা মনে করি সে একটা বিরাট মুক্তিযুদ্ধ হতে পারে, সে, আমি বলি না যে সে মুক্তিযুদ্ধ ছিল না, সে যুদ্ধ করছে, কিন্তু ওই ওই ওইটার সাথে এই অপরাধের কোনো মিল নাই। অপরাধ ইজ অপরাধ। এখন আসেন পুলিশের ব্যাপারে বলি আপনাকে। তো পুলিশের ব্যাপারে যদি আপনার ওদেরকে, আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ অত্যন্ত লাকি যে অল্প সংখ্যক তাদেরকে মারা হয়েছে। তারা যে 17 বছর যত অন্যায় করছে, যত অপরাধ করছে, ওই প্রত্যেকটা ফ্যামিলি যদি দাঁড়ায় যেত এবং ওই প্রত্যেকটা ফ্যামিলিতে প্রতিশোধ নিত, তাহলে এই পুলিশ ডিপার্টমেন্টে কোনো কেউ বেঁচে থাকার কথা না। আর তারপরে আমি বলবো যে পুলিশ ডিপার্টমেন্টের লোক যারা নিজেকে আজকে এত বড় কথা বলতেছে, তারা এই কথাটা বলে না কেন যে 17 বছর আমরা যে অন্যায়গুলো করছি, আমাদের লোক যেগুলো অন্যায় করছে, বেনাজির থেকে শুরু করে এই প্রত্যেকটা লোক যে অন্যায় করছে, আমরা তাদের বিচার করব, আমরা তাদের অন্যায় প্রকাশ করব, আমরা জনগণ আদালতে তাদের বিচার করব, কারণ তারা তো খুনি। তো আপনার খুনিদেরকে, আপনার ভিতরে যারা খুনি তাদেরকে আপনি প্রোটেক্ট করবেন, আর একটা আন্দোলনের সময় আপনাকে ঝুলে মারা হয়েছে, এটা আপনি বিচার চাবেন। আপনি 17 বছর যে অন্যায়গুলো করছেন, এটা বিচার চান না কেন? আপনি যে হাজার হাজার লোককে গুলি করে অন্যায়ভাবে ক্রস ফায়ার করে মারছেন, গুম করছেন, এটা বিচার চান না কেন? বিচার যদি করতে হয় আপনারা অন্যায়ের বিচার করেন।
তা আপনার আপনার অন্যায়ের বিচার করবেন না, আপনার অন্যায় এগুলোকে প্রশ্রয় দিবেন এবং এগুলো করতে থাকবেন। আর আপনি চাবেন যে জনগণ আন্দোলন করে যে ফ্যাসিস্ট সরকারকে সরাইছে সেটার বিচার করতে, তার মানে তাহলে যারা যারা আন্দোলন করছে প্রত্যেকে বিচার করতে হবে হাসিনা সরকারের সরাবার জন্য। তাহলে তো মুক্তিযুদ্ধ সবার বিচার করতে হবে পাকিস্তান সরকার সরাবার জন্য। আমাদের প্রবলেম হলো কি যে আমি এটা আপনার প্রোগ্রামে অনেকবার বলছি যে আমরা আসলে একটা পরাধীন মানসিকতার লোক। আমরা রাইট জিনিসকে করতে সাহস করি না। আমরা এই পুলিশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পুলিশ যতগুলো অট্রসিটি করছে, আপনি জানেন এসপি মাহবুবের কথা নাম শুনেছেন আপনি? সে জি, আমি শুনেছি। রাতে আনসারে কতগুলো লোককে নিয়ে মারছে, ওই এসপি মাহবুবের বিচার হয়েছে কোনোদিন? সিরাজ শিকদারেরও মেরে ফেলাইছে। সিরাজের থেকে মারছে। তাছাড়া আপনার মনে আছে এই শামসুনার হলের পাশে 3টা লাশ ফেলে দিয়ে গেছিল এসপি মোহাম্মদপুর, প্রতি রাত্রে জি, সে খুন করতো। আর সে এখন জি। বিরাট বড় লোক বিজনেসম্যান হয়ে গেছে। আমাদের প্রবলেম হলো কি যে আমাদের দেশের আমরা ওই সাহস নেই দেশটাকে রাষ্ট্র হিসেবে কায়েম করার, এবং আমরা আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাজনৈতিক দলগুলো সবগুলো করাপ্টেড। এই করাপশনের কারণে আমরা এই খুনিদেরকে আমরা পালন করি, আর যারা সত্যের পক্ষে যুদ্ধ করে তাদেরকে আমরা আমরা দোষী সাব্যস্ত করার চেষ্টা করি এবং তাদেরকে আমরা বিচার আনতে চাই। এটা আমাদের জন্য সেম এবং লজ্জাকর। এবং যারা এগুলো কথা বলে ওই পুলিশ অফিসারের ওই পুলিশ ডিপার্টমেন্ট থাকার কোনো রাইট নাই। সেই যদি না কাজ করতে চায়, আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম আমি তাকে প্রথম দিনই ফায়ার করে দিতাম। কারণ উনি তোমার কাজ করার দরকার নাই। ইউ আর নট এলিজিবল টু, ইউ আর নট, এই দেশের পক্ষে তুমি, এই দেশের পক্ষে তুমি রাইট না, তোমার এলিজেন্স নাই। এবং তোমার পুলিশের যে উর্দি পরে আসো এটার পক্ষে তোমার এলিজেন্স নাই। এই ধরনের প্রশ্রয় দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের রাজনৈতিক নেতাগুলো। তাদের এইটুকু সাহস নাই কথা বলার যে এই হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। তারা এদের কথা এদেরকে তেল মুজিব মেরে ভাই, এদেরকে হাতে রাখার চেষ্টা করতেছে। মুজিব ভাই, আপনি একটা চমৎকার কথা বলছেন। আপনি যে এক্সাম্পলটা টেনেছেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা, ইট ওয়াজ এ বিগ রেভলিউশন। এট দ্য টাইম অফ দ্য রেভলিউশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা শত্রুপক্ষের স্বার্থ তারা উদ্ধার করেছে, রক্ষা করেছে। জুলাই আগস্টে 17 বছর যে পুলিশ বাহিনী গুমের সাথে জড়িত, ক্রস ফায়ারের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, এবং গ্রুপ করে মাদ্রাসা থেকে, স্কুল থেকে ছাত্র ছাত্রীদের পিক করে তাদেরকে জঙ্গি দিয়ে মেরে ফেলার কাজ করেছে। আন্দোলনের সময় রাস্তায় দাঁড়িয়ে এদেরকে গুলি করে খুন করার পরে হাসাহাসি করেছে। আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, বলেন আমাকে। এখন আপনি বলেন এই পুলিশদের কোনো বিচার হবে না? যারা ছাত্র জনতার লাশ পড়েছে তাদের বিচার হবে না? যারা ইয়ামিনের লাশ উপর থেকে ফেলে দিয়েছে তার বিচার হবে না? আপনি কি ফাইজলামি পেয়েছেন নাকি দেশে? তার বিচার করবেন না? এখন তারা বলে, আমি আপনাকে বলি, আমি বারবার বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় একই কথা বলছি যে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। কারণ এগুলো সবগুলো হলো ছাত্রলীগের ছেলে, কোনোটাই আসল বাংলাদেশের নাগরিক না। তারা হলো সব ভারতের দালাল, ছাত্রলীগের ছেলে। এবং তাদের A to Z সবগুলো ফায়ার করে দেওয়া উচিত ছিল। ফায়ার করে নতুন করে পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করা ছিল। শুধু পোশাক চেঞ্জ করলে কি পুলিশ ভালো হয়ে যাবে নাকি? আর কিসের বিচার? ওদের তো ইয়েতে যে সিজা পড়ে থাকা উচিত, সবগুলো মরে নাই। কারণ ওরা 17 বছর যা অত্যাচার করছে, জনগণ যে ওদেরকে ছেড়ে দিচ্ছে, এই যে ওদের ভাগ্য। আর সবগুলো দুর্নীতি, বা শুধু খুনি না, এরা সবসময় পয়সা খেয়েছে। একটা পুলিশ কুটিপুতি হয়ে গেছে। এগুলো বিচার কে করবে? সবগুলো লোক করাপ্টেড এবং খুনি। এই করাপ্টেড খুনি আবার বিচার চায়, লজ্জা লাগে না? ওকে, আমি ডক্টর নওশের, আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো, আপনি দেশে থাকেন ভাই। আমি বা ডক্টর মুজিব, আমরা পুলিশের শত্রু না, কিন্তু আমরা আগে জনগণের বন্ধু। আমরা পুলিশদের আগে দেখতে চাই তারাও বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশের পুলিশদের দেখতে চাই যে তারা বাংলাদেশের জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য সাংবিধানিক ভাবে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা পালন করে। ডক্টর নওশের, আপনি একজন সচেতন বাংলাদেশী নাগরিক এবং একজন চিকিৎসক। আপনি কি মনে করেন বাংলাদেশের পুলিশ গত 17 বছরে যা করেছে, তাদেরকে যদি কেউ মেরে থাকে বিপ্লবীরা, ওই বিপ্লবকে সফল করার জন্য, হাসিনাকে তাড়ানোর জন্য, আপনি মনে করেন কিনা ওইসব হত্যার বিচারের দাবি এখন এই পুলিশরা করতে পারে? আপনি মনে করেন কিনা?
ধন্যবাদ। আসলে একটা বিপ্লব যখন হয়, এই বিপ্লবের তো সবসময় আপনার মানে আঘাত এবং প্রত্যাঘাত দুইটাই তো থাকবে, ঠিক না? আর পুলিশরা ওই সময় যে ভূমিকাটা পালন করেছিল, আমরা তো এখন বিভিন্ন ফুটেজ আমরা দেখি যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, টার্গেটকে কিলিং করেছে, তারপরে আপনার যে বিভিন্ন জায়গাতে তারা ধরে ধরে মেরেছে, তারপর অনেকবার ইয়াতে লাশ পুড়িয়ে দিয়েছে, সেগুলো সবগুলোরই তো এখন ডকুমেন্ট আছে। এখন ওরা যদি তাদের মানে হত্যার বিচার চায়, তাহলে তো জনগণ এই পুলিশগুলোরও তো হত্যার বিচার চাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে যারা হুকুম দিয়েছে, সে হুকুমদাতাদের বিচার চাবে, এবং একজনের তো রায় হয়েছে, সে রায়ের কার্যকারিতা যেন দ্রুত হয়, সেটা আমরা জনগণ চাইবে। তারপরে সেনা অন্যান্য পুলিশ হত্যার বিচারটা করা হবে। আগে তো যারা যে মাথাগুলা ছিল, সেই মাথাগুলাকে তো আপনার বিচার আওতায় আনতে হবে। তারপর পুলিশ আরো একটা যে জঘন্য কাজ করেছে, আপনার এই যে 5ই আগস্টের পরে অনেকে তো এয়ারপোর্ট দিয়ে পালিয়েছে। এয়ারপোর্ট দিয়ে পালানোর সময় আপনার ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হয়। তো ইমিগ্রেশন পুলিশ পাস করলো কিভাবে? তারা যে লোকগুলো নাকি ইমিগ্রেশন পুলিশ, বিশেষ করে বেনজির পালিয়ে গেল কিভাবে, তারপর মনিরুল কিভাবে পালিয়ে গেল? তারা তো এই যে ইমিগ্রেশন দিয়ে পালিয়ে গেছে। তো ওই ইমিগ্রেশনের যে পুলিশরা ছিল, তারা কি করেছিল? তারা তো আটকালো না, তারা তো ওই সময় তারা এদেরকে ছেড়ে দিল। তো এই যে বিষয়গুলো, এই যে ওই সময় যারা ছিল ওই ইমিগ্রেশন পুলিশের দায়িত্বে ছিল, তাদেরও তো বিচার আওতায় আনতে হবে। তাদেরকে তো জিজ্ঞাসাবাদ করতে হবে যে কার হুকুমে তারা এদেরকে ছেড়েছে। তাদেরকে যারা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, তাদেরকে তো বিচার আওতায় আনতে হবে। এটা শুধুমাত্র যে পুলিশ হত্যারই বিচার চাইবে তা তো না, যে জনগণ তখন বলবে যে তাহলে আমাদের যে ছেলে সন্তানরা মারা গেল, আমাদের যে ছেলেপেলেরা মারা গেল, এবার তাদের হত্যা তো বিচার করতে হবে। আগে তো তাদের হত্যার বিচার করবো, তারপরে সেটা পুলিশ হত্যার বিচার হবে। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি যে হয়তো একটা ঘটনা ঘটলে সেখানে হয়তো নিরপরাধ পুলিশ হয়তো মারা যেয়ে থাকতে পারে। অনেকে পুলিশের ভিতরে যে সাবজেক্ট মানে করাপ্টেড টা না, কিছু তো ভালো লোক আছে, ভালো লোক তো সব জায়গাতেই আছে। হয়তো তারা হয়তো দুর্ভাগ্যক্রমে নিহত হতে পারে, তো সেই বিচার তারা চাইতে পারে। কিন্তু তার আগে তো এই হত্যাগুলোর বিচার হতে হবে, বিশেষ করে যে টার্গেট কিলিং গুলো হয়েছে। কারণ পুলিশ কখনোই কিন্তু কিন্তু গুলি করতে পারে না, মানে গুলি করে হত্যা করতে পারে না। পুলিশের কাজ হচ্ছে দাঙ্গা প্রতিরোধ করা এবং যতটা কম পারা যায় লেথাল উইপন কম ব্যবহার করা। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখি? এর ক্ষেত্রে দেখা গেছে পুলিশ লেথাল উইপন ব্যবহার করছে এবং টার্গেট করে করে ছেলেদেরকে মেরেছে, যেগুলো তো ভিডিও ফুটেজ সবই তো এখন আছে, দেশেও আছে বিদেশেও আছে। ভিডিও ফুটেজ ধরে ধরে কিন্তু পুলিশদেরকে কিন্তু আইনে আনা যায়, এনে কিন্তু তাদের বিচার করা যায়, কিন্তু সেটা তো করা হচ্ছে না। এখন একটা দল বা একটা গোষ্ঠী অথবা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হোক বা যে কোনো কারণে হোক, এখন এই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে মানুষের। এটা আমার ধারণা, মানে ওই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল ওই সময়, তাদেরকে একটা মানে চাপের মধ্যে রাখার জন্য হয়তো বা এটা এই কাজটা করা হচ্ছে আর কি। ধন্যবাদ। ওকে, আর ডক্টর নওশের আলী, আমি যদি বলি যে এখন এই পুলিশ হত্যার বিচার চাওয়া হচ্ছে, আমার কথাটাকে আপনি নেগেটিভলি নিয়েন না। আমি ডক্টর মুজিবকেও বলবো আমার কথাটাকে নেগেটিভলি নিয়েন না। যেই পুলিশগুলো দেখেন ভারতে পালায়া গেছিল এয়ারপোর্টে, আপনি যেটা বলছেন একটু ভিডিও। ওকে, ডক্টর নওশের আলী, এই যে এখান থেকে যারা পালাইয়া গেছিল এয়ারপোর্ট থেকে, আহ হয় না, হাজার হাজার পুলিশ এভাবে পালাইছে, এরা কেউই বাংলাদেশের নাগরিক ছিল না, এরা সবাই ছিল ভারতীয় নাগরিক। এখন হঠাৎ করে পুলিশ হত্যার বিচার হতে হবে, এই বিষয়টা টেনেছে বিএনপি যেদিন গভর্নমেন্ট গঠন করেছে, ওই সেম পুলিশদের ভারত থেকে আনা হয়েছে, তারা পুনরায় বাংলাদেশে ঢুকেছে। বাংলাদেশে ঢোকার পরে এখন তাদের প্রতিশোধ নেয়ার পালা। তারা চিন্তা করেছে আমাদেরকে তারাইছো, এখন আমরা আবার জায়গায় ফিরে আসছি। তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে ফেরত এনেছে। তাদের ব্রুটালিটি অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়েছে তাকায় দেখেন। আমি যদি বলি তাদের সেম ব্রুটালিটি আবার তারা শুরু করেছে, কিন্তু 2 দিন আগের কথা, 2 দিন আগে এই যে ভিডিওটা দেখালাম 2-3 দিন আগের ঘটনা তাদেরকে। এখন আমি যদি কথাটা বলি যে পুলিশরা এয়ারপোর্ট থেকে পালায়া গেছিল, তারা আবার বাংলাদেশে ব্যাক করেছে, কারণ এই মুহূর্তে তারেক রহমান এবং বিএনপি কে সহায়তা করা তাদের জন্য জরুরি হয়ে গেছে। এখন তারা একটা রোল বের করছে, পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। ডক্টর নওশের আলী, আমি যদি এই কথাটা বলি, আমার কথাটা কি খুব অন্যায় হবে, ইলজিক্যাল হবে? আপনার কি মনে হয়? না, ডক্টর মুজিব, আমি ডক্টর নওশের আলীর মুখের দিকে তাকাই, আমি বুঝি
উনি বাংলাদেশে থাকেন, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, এটা কি ইলজিক্যাল হবে? আমার তো মনে হয় যে পুলিশরা এয়ারপোর্ট থেকে পালায় গেছিল তারা সবাই আবার ব্যাক করছে, তাদেরকে ব্যাক করানো হয়েছে, কারণ তারা যদি ব্যাক না করে তাইলে প্লটটা এইভাবে হওয়া উচিত না। মুজিব ভাই, এটা দুঃখজনক, কি? শুনেন, খুবই দুঃখজনক এটা। গত 18 মাস এই প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার সময় আমি শুনিনি, আপনি দেখাতে পারবেন কিনা জানি না, যে একটা পুলিশকে সাধারণ লোক মেরেছে বলে, বা পুলিশ কোনো জায়গায় এইভাবে মানুষকে অত্যাচার করছে। এখন একটা রাজনৈতিক সরকার আসার পরে যদি এই পুলিশ আবার আগের ফর্মে এসে পড়ে, এবং যারা পালিয়ে গেছিল তার মধ্যে আমি মনে করি বেশিরভাগই ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা রিক্রুটেড মার্সেনারিজ, খুনি, ভারতীয় খুনিরা আসছিল পুলিশের পোশাক পরে এবং বাংলাদেশের আপামর জনতাকে মারার জন্য, এবং তারা অনেক মারছে, এবং তারা কিন্তু পুলিশের সাথে মিলে মারছে। আমি নওশের সাহেবের সাথে এখানে একটুখানি দ্বিমত করব। উনি বলছেন যে পুলিশের মধ্যে অনেক ভালো পুলিশও ছিল। আমি ডাউট করি না। ভালো পুলিশ বলতে কি বোঝায়? ভালো পুলিশ বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুষ খায় না, দ্যাটস ভালো পুলিশ, দ্যাটস গুড। কিন্তু আপনি একজন সহযোগী ছিলেন, আপনার সামনে আরেকটা পুলিশ অন্যায় করছে, আপনি সেটা প্রতিরোধ করেন নাই। সে ওকে, ভালো পুলিশ তো না। আপনি ইউ আর অলসো পার্ট অফ দিস সেম থিং। আপনি নিজের হাতে হয়তো খুন করেন নাই, কিন্তু আপনি খুনটাকে বাধা দেন নাই এবং সেটা প্রোটেস্টও করেন নাই, এবং সেই পুলিশ উর্দি পরে আপনি কিন্তু কাজ করে গেছেন। হ্যাঁ, আপনি হয়তো ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ভালো চরিত্র হতে পারেন, কিন্তু আপনি কর্মক্ষেত্রে আপনি প্রশ্রয় দিয়েছেন এই খুনি পুলিশ আপনার সহযোগীদেরকে, এবং এখন পর্যন্ত আপনি আগিয়ে আসেন নাই যে ওই যে আপনার বন্ধু, আপনার সহকর্মী যে অন্যায় করছে সেটাকে আপনি জনসমক্ষে আনার জন্য। সুতরাং আমি মনে করি না বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে ব্যক্তিগতভাবে ভালো প্রশ্ন আমি করতেছি না এখানে, আবার বলতেছি, কারণ ব্যক্তি চরিত্র নিয়ে আমি কথা বলতেছি না, কিন্তু কার্যতভাবে কোনো পুলিশই ভালো ছিল না। সব পুলিশই ছিল ওই স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকারকে রক্ষা করার দায়িত্বে, এবং অন্যায়ভাবে হাজার হাজার খুনে তারা জড়িত। আর যে কোনো বিচারের জন্য আপনি শুনেন, একটা 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 সিম্পল কথা, আপনি যদি গত বছর একটা খুন হয় আর আজকে একটা খুন হয়, কোন বিচারটা আগে করবেন? আপনি আজকের খুনটাই বড় ভয় দেখবেন, আর গত বছর খুনটার কোনো বিচার হবে না? তো পুলিশ যে এত বছর যে খুনগুলো করছে, যে অন্যায়গুলো করছে, লেটস প্রসিকিউট দ্যাম ফার্স্ট, তারপর দেখবো আমরা আন্দোলনের সময় কি হচ্ছে না হচ্ছে। আপনাকে আগে প্রসিকিউট করতে হবে আগের অন্যায়গুলো, আগের অত্যাচারগুলো, আগের খুনগুলো। হাজার হাজার মানুষকে দেখেন, আমি 18 বছর দেশে যেতে পারিনি, কেন যেতে পারি নাই? আমার নামে এয়ারপোর্টের মধ্যে আমার নাম দিয়ে রাখা হয়েছিল, যেটা আমি ঢুকলে আমাকে গুম করা হয়। এই পুলিশই তো করছিল, তাই না? আমার কি অন্যায়? দেশের পক্ষে কথা বলা আমার অন্যায়? ভারতের বিরুদ্ধে কথা বলা আমার অন্যায়? তো এই পুলিশ তো এই ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে, এবং হাজার হাজার লোককে অন্যায়ভাবে জুলুম করছে, অত্যাচার করছে, খুন করছে, এবং কোটি কোটি টাকা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিচ্ছে। মানুষকে হাইজ্যাক করে বলছে এত লাখ টাকা না দিলে তোমার ছেলেকে মেরে ফেলবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। তারা জমি জমা সবকিছু বিক্রি করে দিয়ে এই পুলিশকে ইয়ে দিচ্ছে। এগুলি কি অন্যায় না? এগুলি কি অন্যায় না? এগুলি বিচার হবে না? আপনি কি মুখে কথা বললেন যে আপনার পুলিশ হত্যার বিচার চান? লজ্জা লাগে না আপনাদের বলতে? লজ্জা হয় না? তো আজকে যে সরকার এগুলো যে প্রশ্রয় দিচ্ছে, এতদিন কিন্তু এই লোকটা বলে নাই 18 মাসে। আজকে যে রাজনৈতিক সরকার যে প্রশ্রয় দিচ্ছে, আমি মনে করি বাংলাদেশের লোক অলরেডি প্রুভ করছে তারা এইসব জিনিসে কেয়ারও করে না, এবং এটা যে তারা কোনোভাবেই মনস্তাত্ত্বিকভাবে তারা এটা ইনফ্লুয়েন্স হয় না। এবং বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, কারণ আমরা যারা মানে ওই
40-এর উপরে যারা আওয়ামী, বাকশালী এবং বিভিন্ন বিভিন্ন দলের সাথে জড়িত হয়ে বড় হচ্ছে, আমরা অলরেডি ঘুণে ধরা করাপ্টেড পিপল আমরা সবাই। আমাদের ওই নৈতিকতা নাই, আমাদের ওই সাহস নাই, সত্য বলার মতো ইয়ে নাই, আমাদের দেশপ্রেমও নাই। আমাদের মন থেকে মানসিকভাবে আমরা ট্রিপল, আমরা ভারতীয় আধিপত্যের পক্ষের লোক আমরা সব, কারণ আমরা কেউ মাথা তুলে দাঁড়াবার সাহস করি না। আমরা আশা আমরা আমরা নেতাদেরকে তোয়াজ করি আমাদের একটা পজিশনের জন্য, আমাদের একটা ইয়ের জন্য, পারমিটের জন্য, আমাদের ব্যবসার জন্য। সেটা হলো আমাদের ইয়ে। কিন্তু ইয়াং জেনারেশন যেটা আজকে বাংলাদেশে যারা এই স্বৈরাচারকে উৎখাত করছে, আমি বিশ্বাস করি তারা এইগুলোতে ইনফ্লুয়েন্স হবে না, এবং প্রয়োজনে তারা আবার মাঠে নামবে, জনগণকে নিয়ে মাঠে নামবে। এবং এইবার যেটা আমি গতবারে বলছিলাম বারবার, যে তাদের উচিত হবে ক্লিন করা দেশটাকে। তারা বোকামি করছে একটা জায়গাতেই, তারা দেশটাকে ক্লিন করে নাই। তারা বিশ্বাস করছে এই বুড়া যেগুলো খাটাস ইয়ে রাজনীতিবিদ ছিল, যাদেরকে মনে করছে তারা একটা ভালো ভদ্রলোক বা ভালো চরিত্রের লোক, তারা যে সবগুলো যে ভারতের দালাল, এবং তারা যে দেশ বিরোধী কাজ করে, দেশের পক্ষে কাজ করে না, দলের পক্ষে ছাড়া তারা কিছুই বুঝেন না, এটা তারা নিজেরাই প্রমাণ করছে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন এই কতগুলি লোককে বিশ্বাস করছে, ইনক্লুডিং বেশ কিছু উপদেষ্টা যারা এগুলোতে জড়িত ছিল এই ছাত্রদেরকে বোকা বানাবার জন্য। এবং তারা ছাত্রদেরকে বোকা বানাচ্ছে। কেউ আসছে প্রফেসরের বেশ ধরে, কেউ আসছে ডাক্তারের বেশ ধরে, কেউ আসছে ইকোনমিক্সের বেশ ধরে। সব ভিতরে সবগুলো হলো ভারতের দালাল, দেশ বিরোধী, এবং তারা পুরো আন্দোলনটাকে হাইজেক করে, পুরো চেতনাকে হাইজেক করে দেশটাকে আবার ভারত আধিপত্যবাদের ভিতরে নিয়ে আসছে। আমি মুজিব, আপনার জি, থ্রুতে ইয়াং জেনারেশনকে আমি হাত জোর করে ইয়ে করবো, কোনোভাবে করাপ্টেড হবেন না। দেশ প্রেমের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আপনারা যেটা করছেন, যেটা করে সরকার ইয়ে করছে, দরকার আবার নামতে হবে, কিন্তু কোনো জায়গায় নিজেকে কম্প্রোমাইজ করবেন না। দেশ ডক্টর প্রেম। মুজিব, জি, ডক্টর মুজিব, আপনাকে একটা ভিডিও দেখাবো, একটা ভিডিও ক্লিপে দেখাবো। পুলিশের অত্যন্ত সিনিয়র এক কর্মকর্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছে, আমি আপনাকে এই ভিডিওটা দেখাই, তারপরে এর একটা প্রেক্ষাপট আমি আপনাকে এখন আপনাকে ডক্টর মুজিব এবং ডক্টর নওশের আলী, আপনাকে আমি এবার প্রেক্ষাপটটা বলি। যেদিন বিএনপির কার্যালয় বিপ্লব সরকার বন্ধ করে দেয়, তার আগের দিন রাতে মির্জা ফখরুল গণভবনে এই বিপ্লব সরকারের সাথে আলাপ আলোচনা করে এসছে। বিপ্লব সরকার মির্জা ফখরুল এবং ওই মিটিং এ আরো কয়েকজন লোক ছিল। ওই মিটিং এ আব্দুল আউয়াল মিন্টু ছিল, এবং ওই মিটিং এ বেনজির ছিল। ওই মিটিং এ আরো কিছু লোকজন ছিল, আব্দুল আউয়াল মিন্টু, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা সবাই ওখানে ছিল। ওখানে বসে কথা হয়েছে আগামী কালকের বিএনপি অফিসে তালা মারবে, এবং মির্জা ফখরুলকে শিখাইয়া দেওয়া হয়েছে কি কি আলোচনা হবে। এবং এই আলোচনা কইরা এই বিপ্লব সরকারের নিয়ে বিএনপি অফিস, পল্টনের অফিস তারপরের দিন তালা মারলো। এবং বিপ্লব সরকার ওইখানে বলছে আপনার এই অফিসটা হলো প্লেস অফ অকারেন্স, বিএনপির কার্যালয় হয়েছে প্লেস অফ অকারেন্স। আর আমাদের মির্জা ফাদ দাঁড়াইয়া তার লগে কয় আমারে ঢুকতে দিবেন না। আন্দোলনকারীরা চিল্লাইয়া উঠছে, মির্জা ফখরুল তাদেরকে থামাইয়া দিছে। আন্দোলন শেষ, কারণ বিপ্লব সরকার কইছে আমি এটা প্লেস অফ অকারেন্স আমি বন্ধ কইরা দিলাম। এখন ভাই, আপনি আর আমি বসে বলতে পারি যে বিপ্লব সরকার ওই দিন স্বৈরাচারী কাজ করছে, বিপ্লব সরকারের খুন করতে পারে নাই, কইরা তাকে মাটির সাথে ফেলতে পারে নাই, এটা আমাদের জনগণের ব্যর্থতা। কারণ মির্জা ফাকের মতো দালালেরা ওইখানে দাঁড়াইয়া তাকে রক্ষা করছে। আপনি যদি বলেন পুলিশ বিচার চাই, তাহলে বিপ্লব সরকারের আগে এনে বিচার করে নাই, আজকের কোন লজ্জায় তারা বলছে আমি পুলিশ হত্যার বিচার চাই? খুবই দুঃখজনক। আমি তো একটা কথা আপনাকে বলি, যদিও আমি নিজেই জাতীয়বাদী দলের একজন বিশিষ্ট কর্মী, বহু বছর ধরে আমি এটার সাথে জড়িত, কিন্তু আমি সবসময় বলে আসছি হাসিনা সরকার যে 17 বছর দেশ স্বৈরাচারী শাসন করছে, এটার পিছনে বিএনপির অনেক নেতা কর্মীর হাত আছে।
কারণ বিএনপির মতো একটা দল হাসিনাকে সরাতে পারে নাই, আর আর এই কতগুলো ইয়াং ছাত্র সরাই দিল, এটা আপনি আমাকে যেভাবে বুঝান এটা আমি বুঝবো না। আমি এইসব নেতাদের সাথে বহুবার পার্সোনালি কথা বলছি, তারা কেউ ইন্টারেস্টেড ছিল না হাসিনাকে সরাবার জন্য। আমি তাদের মুখের উপর বলতে পারি, তারা আমার সামনে এসে বলুক যে তারা ইন্টারেস্টেড ছিল, তারা কেউ ইন্টারেস্টেড ছিল না। তারা প্রত্যেকেই একটা শো করছে, যেটা আপনি বললেন একটু আগে, বিপ্লব সরকারের সাথে এর আগের দিন তারা মিট করছে বেনাজির সহ, এগুলো সব হলো শো, এগুলো সব ছিল শো। যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, অনেক নেতাকর্মী হলো সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, সত্যিকার অর্থে তারা জিয়া রহমান, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, এবং সত্যিকার অর্থে তারা ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে চায়। কিন্তু বিএনপির কিছু নেতা যারা ছিল উপরের দিকে, তারা অলরেডি পারচেস বাই দিস পিপল, এবং তারা ওই জায়গায় বসে থেকে পুরো 17 বছর বিপ্লবগুলোকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যতগুলো আন্দোলন হয়েছে এগুলোকে নস্যাৎ করছে। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশের এই ছাত্র এবং যুব দল এবং বিএনপির যারা পোটেনশিয়াল অর্গানাইজার ছিল, তাদেরকে খুন করতে, ধরতে, জেলে পুরতে, গুম করতে এদের অনেকের সাথে এরা জড়িত, অনেকের সাথে জড়িত। ইভেন ম্যাডাম খালেদা জিয়াকে যে জেলে ঢুকানোর ব্যাপারেও আমি যদি জানছি, বিএনপির উপরের লেভেলের লোকজন জড়িত ছিল। তো এটা আমি ডক্টর মুজিব, আমার কথা একটু শেষ করে দেন। তো এখন কথা হলো যে আপনি যেটা আমাকে একটু দেখালেন, এই যে আরেকটা ঘটনা মনে আসলো এখন বলতে, যে অক্টোবরের যে 28-29 তারিখে একটা ইয়ে হয়েছিল না আপনার ইয়েতে। আচ্ছা, এই ব্যাপারে এই ঠিক ওইটা হওয়ার আগে আপনার এই স্বৈরাচার সরকারের আপনার গণভবনের একজন ছিল, আর পুলিশের সিনিয়র অফিসাররা মিলে একটা মিটিং করছিল, সেখানে ওরা কি কি করবে না করবে সেটার কাগজপত্র আমার কাছে আসছিল থ্রু সামহাও, এবং আমি এটা চ্যানেলে বিএনপিকে জানাইছিলাম যেটা এই হতে পারে, এবং দে ডিডন্ট টেক এনি প্রিকশন। এই প্রথম গুলির প্রথম একটা পটকার আওয়াজে তারা সব ভেঙে গেল, মনে আছে নিশ্চয়ই আপনার? জি, আমার মনে আছে। হ্যাঁ। তো এগুলো হলো সব সাজানো জিনিস। আমি আপনাকে এই প্রোগ্রামে বলে দিই, এই আপনিও জানেন, এবং এটা এখানে স্টেট ডিপার্টমেন্ট থেকে আমি জানি যে বাংলাদেশে বিএনপিতে। মুজিব ভাই, আপনি হারায় গেছেন। মুজিব ভাই, আপনি হারায় গেছেন। ওকে, মুজিব ভাই আসুক, আমি নীরা আপনার কাছে আসবো। নীরা, আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, একজন প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নীরা, আজকের আমরা কথা বলছি, নীরা আপনার কাছে যে প্রশ্নটা আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি। একজন পুলিশকে মারবে, এটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আপনি চাই না, কিন্তু ডক্টর মুজিব একটা কথা বলছে। ডক্টর মুজিব বলছে এই সেই পুলিশ যারা লোকজনদেরকে গুম করে বাচ্চাকে নিয়ে যেত বা স্বামীকে নিয়ে যেত, এবং পরে এসে বলতো যে তোমরা যদি আমাদেরকে এত লক্ষ টাকা না দাও, তাইলে তোমার বাচ্চারে আমরা ক্রস ফায়ারে দিয়ে দেবো, তোমার স্বামীরে আমরা ক্রস ফায়ারে দিয়ে দেবো। এবং এই পুলিশই আবু সাইদের বুকের উপরে গুলি করছে। এই পুলিশ ওসমান হাদিকে মারছে। এই পুলিশ নূরের গায়ে হাত তুলছে। এই পুলিশ রাস্তায় দাঁড়াইয়া লোকজনদেরকে গুলি করে করে মারছে, এবং হাসিনার পতনের পরে তারা এয়ারপোর্ট দিয়ে পালায়া গেছে। এখন পুলিশরা যখন বলে যে পুলিশ হত্যার বিচার করতে হবে, না হইলে আমরা কাজ করব না, আপনি এই পুলিশের এই হত্যার বিচার চাওয়াকে আপনি কিভাবে দেখেন? জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ, এন্ড মুজিব ভাই আর আমাদের নওশীর ভাই, আপনাদেরকেও সালাম। সরি, আজকে আমার টেকনিক্যাল সমস্যার জন্য একটু ডিলে হয়ে গেছে। আর যে প্রশ্নটা আসলে জেকব ভাই করছেন, এটা আসলে একটা এখন বর্তমানে একটা হাস্যকর কোন সাবজেক্ট তারা সামনে মানে পাচ্ছে না, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আসছে। এখন পুলিশের কথা বলা হয়েছে, পুলিশ কে? আমরা তো এক সময় দেখেছি যে এরা ছিল পোশাকধারী, এরা পোশাকের ভিতরে ছিল অন্য জিনিস, এরা তো পুলিশ ছিল না।
এখন আসল পুলিশ নকল পুলিশ কোন পুলিশ সেটা দেখতে হবে। আর প্রথম কথা হচ্ছে, যদি আমাদের দেশের পুলিশ হয়ে থাকে আর যদি এরা সত্যিকার অর্থে পুলিশ হয়ে থাকে, তাইলে তারা যখন জবে আসছে তখন তো তারা মানে অনেক প্রতিশ্রুতি এবং তাদের যে ধ্যান ধারণা বা যেটা কার্যক্রম ছিল, যেটা তারা জনগণের প্রতি যে তাদের দায়িত্ব। আপনি বলতে চাচ্ছেন তাদের যে জব ডিসক্রিপশন, তাদের যে কাজগুলো করা উচিত ছিল, আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের জুডিশিয়ারিকে সাহায্য করা, দেশের যে কোনো একটা অপরাধ হলে সেখানে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের ভূমিকা পালন করা, কিন্তু তারা সেটা না করে তারা কি করেছে, ভাড়াটে খুনি হিসাবে ব্যবহৃত হয়েছে। আরো একটা কথা নীরা, ওই সময় কিন্তু হাজার হাজার ভারতীয় সিটিজেনকে বাংলাদেশে এনে পুলিশের চাকরি দেওয়া হয়েছে, এবং এটা আমরা একবার দেখাইছি, আবার আপনাকে দেখাই তারা এয়ারপোর্ট থেকে কিভাবে পাবে। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রথমত এর বাংলাদেশের নাগরিক ছিল না, আর দ্বিতীয়ত বাংলাদেশের নাগরিক যারা ছিল তারাও তাদের উপরে অর্পিত দায়িত্ব আইন অনুযায়ী পালন করে নাই। তারা কি করেছে, একটা স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য যেই জনগণকে তাদের রক্ষা করার কথা, রক্ষার বদলে জনগণের বুকে গুলি চালিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে, তাদেরকে গুম করেছে, তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে। মারার পরে তাদের পেট কেটে পেটের মধ্যে বালুর বস্তা ঢুকাইয়া তাদেরকে সাগরে ভাসায় দেওয়া হয়েছে, নদীতে ভাসায় দেওয়া হয়েছে। আজকে তারা দাঁড়ায় বলে অভ্যুত্থানের সময় যে পুলিশ মারা গেছে তাদের বিচার করা দরকার। এটা কি হাস্যকর, নাকি এটা একটা জোক, নাকি? জেকব ভাই, অবশ্যই হাস্যকর বিষয় দাঁড়িয়েছে। কারণ আমার কথা হলো, এরা যে শপথ নিয়েছে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য, বাংলাদেশের জনগণের জন্য কাজ করার জন্য, সে শপথের কোন ধারার মধ্যে আছে যে জনগণকে এইভাবে পাখির মতো গুলি করে মারা হবে? এবং সেখানে আমার কথা হলো এটা যে এত লোক যে পুলিশে নিয়োগ করা হয়েছে, যখন দেখা গেল পুলিশ এরকম অকারেন্স করছে, পুলিশের নাম ধরে যখন প্রাইভেট ইনভেস্টিগেটররা খোঁজ করতে গেছেন এবং তারা দেখেছেন ওখানে এমন নামের কেউ তো নেই, যে বাড়ি ঘরের বর্ণনা দেওয়া হয়েছে এ ধরনের কোনো কিছু ওখানে এক্সিস্ট ছিল না। তাহলে এই পুলিশ বাহিনী, এই তো পুলিশ, এরা কোথা থেকে আসছে? এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন একটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা কাজ এরা করেছে। তো এরকম কাজ এরা করে আসছে। এরা তো আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের কোনো পুলিশ বাহিনী ছিল না, সেটা 24-এর আন্দোলনের সময় একদম স্পষ্ট হয়ে গেছে জনগণ। তো এরপর পুলিশের বিচার হওয়ার যে বিষয়টা সামনে আনছে কে বা কাহারা, এই বিষয়টাই তদন্ত করে দেখা উচিত। কারণ 24-এর পর আমরা একটা কথাই বলেছিলাম যে বিচার শব্দটা, এই যে বিচারের কি করা হয়েছে? আজকে বিচারের আওতায় আনা হলে কেন শুধু পুলিশ বাহিনীরা কার হয়ে কাজ করেছিল এবং কোথায় ছিল, কারা নিয়োগ দিয়েছিল ওই পুলিশকে, যে পুলিশ এখন বর্তমান সরকারের কাজ করতে তারা দ্বিমত পোষণ করছে? নীরা, আরেকটা কথা আমি আপনাকে দেখাইছি, বিএনপির মহাসচিব, আপনার মনে আছে, পল্টনে বিএনপির অফিসে তালা মারছে, বিপ্লব সরকার ওখানে গেছে। এখন আপনি বলছেন তাদেরকে, নীরা মজার কথা, যেদিন এই ডায়লগ বিএনপির ওখানে অফিসের সামনে হয় তার আগের দিন রাতে এই বিপ্লব সরকার, মনির, বেনজির, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা সবাই গণভবনে। আরেকজন ছিল আমানুল্লাহ আমান, এরা সবাই ওখানে ছিল। তাদেরকে বলছে যে বিপ্লব সরকার ওখানে যাবে এবং ফখরুলের সাথে কি কি ডায়লগ হবে এটা ওখানে পাতানো। এখন আপনি বলছেন যে এদেরকে কারা নিয়োগ দিছে, কারা আনছে। তো বিপ্লব, আপনি কি অবাক হবেন, আমি কি অবাক হব যদি আমি হঠাৎ করে দেখি বিপ্লব সরকার দেশে আসছে, আমি যদি দেখি বেনজির দেশে আসছে, মনির দেশে আসছে? এখন হঠাৎ করে এই পুলিশ হত্যার বিচার কেন চাচ্ছে এটা আপনি জিজ্ঞাসা করছেন। পুলিশ হত্যার বিচার এই জন্য চাচ্ছে কারণ
তারা এখন বাংলাদেশে যেদিন বিএনপি সরকার গঠন করেছে ওই দিনই ওই ভারতে যারা পালিয়ে গেছিল তারা আবার ঢুকে পড়ছে, ঢুকে পইরা মুখের মধ্যে মাস্ক লাগাইয়া জনগণে আবার পিটানো শুরু। তো নীরা, আমি যদি বলি এখন যারা এই তারেক রহমান যেদিন শপথ নিছে ওই দিন প্রথম ঘন্টায় 1 ঘন্টার ভিতরে 193টা ট্রাক বেনাপোল দিয়ে ঢুকছে। 193, প্রায় 200টা ট্রাক 1 ঘন্টার ভিতরে ঢুকছে। এর অর্থ কি জানেন? ভারতে সবকিছু তৈরি করা ছিল, বিএনপি সরকার গঠন করবে, ভারতের যত নাগরিক ছিল বাংলাদেশের পুলিশের তাদেরকে সবাই ঢুকাই দেওয়া হয়েছে। এবং আপনি জানেন একজন পুলিশের আইজি বানানো হয়েছে। কোন সূত্রে বানানো হয়েছে আপনি কি জানেন? তারে বলা হয়েছে ভারতীয় পুলিশ যারা এখন রিটার্ন চাইতেছে তাদের এতদিনের সমগ্র বেতন যেন তাদেরকে দেওয়া হয়, গত 18 মাসের বেতন তাদেরকে দিয়ে দিতে হবে, তাদেরকে আবার চাকরিতে নিয়ে নিতে হবে। তো নীরা, ওই পুলিশরা আবার বাংলাদেশে ঢুকে মারামারি শুরু করে দিয়েছে। এখন তারা তো এসে বলবে যে আমাদেরকে যে মারছে তার বিচার চাই, এখন তারা বিচার চাইতেছে। তাহলে অসুবিধাটা কি নীরা? এখানে আপনি কি কোনো অসুবিধা দেখেন? দেখো ভাই, আপনার কথা বলতে হলে আমি এখানে অসুবিধার কোনো কিছু দেখি না, সবকিছু একই অবস্থায় ছিল। মধ্যে 18 মাস আমরা ঘুমিয়েছিলাম, স্বপ্ন দেখছি, এর ওকে, বাইরে আর কিছু বলার নাই। ওকে ডক্টর নওশের আলী, আমি স্পেসিফিক ইনফরমেশন নিয়ে বলছি। প্রথম যে তারেক রহমান এবং বিএনপি যেদিন সরকার গঠন করলেন, ভারতের সাথে তার যতগুলো বোঝাপড়া তার ভিতরে একটা ছিল টোটাল 14,000 না 17,000 পুলিশ, ভারতীয় পুলিশ মানে ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকবে। গত 18 মাসে যারা বেতন পায় নাই তাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে, তাদেরকে এতদিন ছুটিতে ছিল তাদেরকে রিইনস্টেট করতে হবে, এই হিসাবে একজন আইজি নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারা বাংলাদেশে এসে বিচার চাচ্ছে, তাতে তো দোষের কিছু নাই। আর ডক্টর নওশের, তাতে কি দোষের কিছু দেখেন? ধন্যবাদ। বিষয়টা যদি সত্যি হয় তাহলে এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এরকম তত এটা কি আপনার কাছে, এটা কি আপনার কাছে সেফ দুঃখজনক ডক্টর নওশের আলী? এটা কি সেফ দুঃখজনক? দুঃখজনক বলতে আমি বলতেছি বিষয়টা নিন্দনীয়, এবং আমি এটার মানে পুরো দায় আমি দেবো ডক্টর ইউনূস সরকারকে। ডক্টর ইউনূস সরকার কেন ওই সময় যারা অ্যাসকন্ডেড ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তাদেরকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করে না? তার যে একটা অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, সে কেন ওই সময় এটা নেয় না, মানে স্টেপ নেয় না যে পুলিশগুলো কেন অ্যাবসেন্ট? সরকারি চাকরিতে বা যে কোনো চাকরিতে হোক, আপনি যদি ইয়াতে অ্যাবসেন্ট থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের ভিতরে তাকে কাজে যোগ দেওয়ার কথা ইত্যাদি হয় চিঠি পাঠানো হবে, অথবা তাকে পত্রিকায় অ্যাডভার্টাইজ দিবে যে আপনি এতদিনের মধ্যে কাজে যোগদান না করলে আপনার চাকরি থাকবে না। এরকম কোনো কিছু তারা করে নাই। এগুলো কোনো কিছু না করে ওই জায়গাগুলোতে নতুন পুলিশ নিয়োগ না দিয়ে তারা এই যে কজন ছিল সেই কজন নিয়ে তারা দেশ চালিয়েছে। আমি মনে করি এটার দায় হচ্ছে ইউনূস সরকারের, বিশেষ করে তার ওই অপদার্থ যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার এটার দায়। ওকে, আপনি এটা যদি বলেন, আমি যদি আপনাকে আবার আলোচনার স্বার্থে আপনাকে যদি আমি প্রশ্ন করি, বাংলাদেশ ডিজিএফআই 5 জন ডিজি ভারতে পালায়া গেছে যারা দেশদ্রোহিতা করছে, সংবিধান বিরোধী কাজ করছে, আইন বিরোধী কাজ করছে। আপনি কি জানেন ওয়াকারুজ্জামান তাদের বেতন ভাতা এখনো দিয়ে যাচ্ছে, তাদের বেতন ভাতা অবসর ভাতা কোনো কিছু বন্ধ করে নাই? তাহলে এটাকে আপনি কি বলবেন? এটাও ডক্টর ইউনূসের ব্যর্থতা? অবশ্যই ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। উনি তো ছিল সবার উপরে, তো ইনফরমেশন গুলো ছিল, উনি সেটা করতে পারেন না। কারণ উনি এত কিছু করতে পারে, চলে যাওয়ার আগে 3 দিন আগে আমেরিকার সাথে চুক্তি করতে পারে, আর এই জিনিসগুলো উনি করতে পারে না। এটা কোনো কথা হইলো? আমি আপনার এই কথার আমার কাছে কোনো প্রতিবাদ নাই। ডক্টর মুজিব, আমি আপনার কাছে আসছি। এখন আপনি এতক্ষণ শুনেছেন হাসিনা আমলে যত পুলিশ ভারতে পালায়া গেছে, তারেক রহমান দায়িত্ব গ্রহণ করার 24 ঘন্টার ভিতরে সবাই এখানে ব্যাক করেছে, এবং গত 18-19 মাসে তাদের বেতন দেওয়া হয় নাই। এটা লিভ অফ অ্যাবসেন্স দেখাবে এবং তাদেরকে বেতন দিবে, যত সুযোগ সুবিধা তারা এতদিন পায় না এটা তারা নিবে। এবং তারেক রহমান এভাবেই ওয়াদাবদ্ধ, তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সালাউদ্দিন এটা অ্যাপ্রুভ করেছে, সে অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করে নতুন আইজিকে দিছে এই শর্তে, যাতে এখানে কাউকে
কোনোভাবে দোষারোপ করা না হয়। এখন ওই পুলিশরা, ভারতীয় পুলিশরা বাংলাদেশে ঢুকে হাসিনা আমলে যেভাবে টর্চার করেছে সেম টর্চার তারা শুরু করেছে। ডক্টর মুজিব, নসের আলী বলছে এটা ডক্টর ইউনূসের ব্যর্থতা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ছিল। আপনিও কি তাই মনে করেন? আর এই পরিস্থিতিটি কি স্রেফ জাস্ট দুঃখজনক, নাকি ওটা অগ্রহণযোগ্য, নিন্দনীয় এবং বেআইনি একটা কাজ বাংলাদেশে করছে ক্ষমতায় এসে নির্বাচনের মাধ্যমে? আমি এটাকে শুধু দুঃখজনক বলবো না, আমি এটাকে বলবো অত্যন্ত শঙ্কাজনক। ইয়েস, নসের ভাই যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল এটা করা, ইউনূস সাহেব এটা করা উচিত ছিল। আই এগ্রি উইথ হিম 100%। ইউনূস সাহেবের অনেক ব্যর্থতা আছে, তার উপদেষ্টাদের অনেক ব্যর্থতা আছে, এবং তাদের অনেক সীমাবদ্ধতা ছিল। এই সীমাবদ্ধতার পিছনে যারা কারিগর ছিল তারা কিন্তু সবই আমাদের এই দলীয় লোকগুলি ছিল। যাই হোক, তারপরেও তার উচিত ছিল সেগুলো ঊর্ধ্বে যে এগুলো করা। এবং যে কথাটা বললেন যে ওই সবদের বিচার করা উচিত ছিল, যেটা উনি করেন নাই বা করতে পারেন নাই, এবং ওদেরকে ফায়ার করে দেওয়া উচিত ছিল লিভ অফ অ্যাবসেন্সের কারণে। কিন্তু শঙ্কার জায়গাটা কোথায়? আপনি এই যে মানে তারেক সাহেব নিজে কিন্তু একটা খাদের মধ্যে পড়তে যাচ্ছেন। উনি বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, তার পুরো দল যারা ওনাকে পরিচালনা করতেছেন, উনি নিজে কিন্তু আস্তে আস্তে একটা খাদের কিনারে চলে যাচ্ছেন। কেন আমি কথাটা বললাম? দেখেন, আজকে যেদিন থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করছে তারপর থেকে যত পুলিশ অত্যাচার করবে, এই পুলিশের অত্যাচারগুলো, এই গুম খুন যতগুলো তারা করবে, এগুলো কিন্তু কেউই বলবে না যে এটা হাসিনা করাইতেছে, কেউই বলবে না এটা ইউনূস সাহেব করাইতেছে। সবাই বলবে এটা তারেক এটাতে ইনভলভ, বা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত রয়্যাল এজেন্ট সালাউদ্দিন, এরা সব এটাতে ইনভলভ। সুতরাং জনগণের কাছে এটা হবে যে এই সরকারকে খুব কুইকলি আনপপুলার করার একটা ব্যবস্থা করা হচ্ছে। ইটস এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্পিরেসি। তারা এই সরকারটাকে আনস্টেবল করবে, আনপপুলার করবে, এই সরকারকে কোনোভাবে স্টেবল হতে দিবে না। এবং একটা পর্যায়ে যে তারা চেষ্টা করবে তাদের যেই আপনার আর্মির ভিতরে ওয়াকারুজ্জামান টাইপের যতগুলো লোক আছে, তাদের প্রশিক্ষিত লোক দেশে একটা অরাজকতা তৈরি করে তাদেরকে দিয়ে একটা কু করাবে, কু করিয়ে তাদের বুবুজান এবং তাদের আওয়ামী বাকশালীদেরকে আবার নিয়ে এস্টাবলিশ করবে। এটা হলো ভারতীয় প্ল্যান, এবং এই প্ল্যানকে কার্যকর করার জন্য এই সরকার, তারেক সাহেবের সরকার, এটাতে পুরোপুরি সহযোগিতা করতেছে, বুঝে করুক আর না বুঝে করুক। আপনি একটা দেশ চালাবেন, আপনি জানেন গত 7 বছর কি হচ্ছে। আপনি স্লেটটাকে ক্লিন করবেন। আপনি যদি এই স্লেটটাকে ক্লিন না করে আগান, আপনি যদি আবর্জনা নিয়ে আগান, আপনি যদি আগের দুষ্কৃতিকারী যারা ছিল, খুনি যারা ছিল, তাদেরকে এনে আপনি মনে করেন যে আপনি এই দেশকে উন্নতি করবেন, এটা এটা আপনি ইউ আর ইন এ ফুলস প্যারাডাইস। আপনি যে জিনিসটা করতেছেন, হয়তো আপনি বুঝে করতেছেন, আপনার হয়তো উদ্দেশ্য অন্য, যে আমি কয়েকদিন করে আমি আবার লন্ডনে চলে যাবো, ওখানে আমি আমার পরিবার নিয়ে আরামে থাকবো, এটা হতে পারে। অথবা আপনি না বুঝে এগুলো করতেছেন। আপনাকে যারা এসব বুদ্ধি দিতেছে, তারা দেশে যে কত বড় ক্ষতি করতেছে, গত কয়েকটা দিনে আপনি যেসব পিপুলকে আপনি অ্যাপয়েন্ট করছেন, প্রত্যেকটা যে ফেলিউর, প্রত্যেকটা কন্ট্রোভার্সিয়াল। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি নন কন্ট্রোভার্সিয়াল করতে পারেন নাই। আপনাকে মানুষ ভোট দিচ্ছে, আপনার পোস্টার লাগিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়া রহমান আর খালেদা জিয়ার ছবি লাগে আপনারা করছেন, ভোট চেয়েছেন মানুষের কাছ থেকে। কারণ মানুষ মনে করছে আপনি তার সন্তান, যোগ্য সন্তান, আপনি তাদের মতো একটা অনেস্ট হবেন, দেশপ্রেমিক হবেন, এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবেন আপনি। এই কারণে মানুষ ভোট দিচ্ছে আপনাকে। এখন আপনি যেগুলো করতেছেন, আপনি প্রমাণ করতেছেন যে আপনি তাদের ঘরে জন্ম হতে পারেন, কিন্তু আপনি তাদের আদর্শে বিশ্বাসী না। ছবি টাঙ্গাই দিলেই বিশ্বাস হয় না। আপনারা জানেন, বহু লোকের পিছনে শেখ মুজিবের ছবি ছিল, কিন্তু তারা শেখ মুজিবকে কোনোদিন বিশ্বাস করেন নাই, বহু লোক বাংলাদেশে, কিন্তু বাধ্য হয়েছে রাখতে। আবার এখন আছে বহু লোক যারা হয়তো তারেক রহমানের ছবি রাখবে পিছনে। এই যে আপনি যাদের কথা বললেন এই আপনার পুলিশের মধ্যে, তারা সবই হলো ছাত্রলীগের ছেলে।
তারা সামনে সামনে বলবে যে হ্যাঁ তারেক সাহেব যা বলে আমরা তাই করবো, এই স্বরাষ্ট্রমন্ত্রী যা বলে আমরা তাই করবো, কিন্তু ভিতরে সবগুলো ছাত্রলীগের ছেলে তারা কমান্ড পাবে আরেক জায়গার থেকে, এবং তারা দেশে এমন অরাজকতা তৈরি করবে, এমন অত্যাচার তৈরি করবে, যেটা অলরেডি তারা শুরু করছে, যে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এবং মানুষ বলবে যে এই তারেকের সরকার, এই বিএনপি সরকার, এই সরকার হলো স্বৈরাচার, এই সরকার হলো ফ্যাসিস্ট, এবং এই সরকারকে উৎখাত করতে হবে। ডক্টর গতবার মুজিব, তো 17 বছর লাগছে, এবার আমি জানি না কয় বছর লাগবে, কিন্তু এটা হবে। ডক্টর মুজিব একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সকিউজ ছিল, এবং তারা এক্সকিউজ ছিল, আমি এটা তার পক্ষে সাফাই গাইব না। উনি যদি বলে আমাকে কাজ করতে দেওয়া হয় না কারণ আমি নির্বাচিত সরকার না, আমাকে ওয়াকার একদিক দিয়ে পা ধইরা টান দিছে, আর একজনে কেউ কান ধইরা টান দিছে, এটা বলার সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে। কিন্তু তারেক রহমান একটা নির্বাচিত সরকার, তারেক রহমান নির্বাচিত সরকার হিসাবে প্রথমে কেন উনি, বাংলাদেশের পুলিশ হচ্ছে ডেইলি লাইফের একটা অ্যাবসলিউট পার্টিকেল, পুলিশকে বাদ দেওয়া যাবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এটা বাদ দেওয়া যাবে না। এখন আমার কাছে গতকালকে পর্যন্ত 30-32 মেসেজ যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্টে তারেকের কোনো হাত ছিল না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগে তারেকের নাকি কোনো হাত ছিল না, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়তেও তারেকের কোনো হাত ছিল না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পজিশনেও নাকি তারেকের কোনো হাত ছিল না। তো বাংলাদেশে এই হাতটা কার থাকে ভাই এই নিয়োগগুলো দেওয়ার? ডক্টর মুজিব, এই নিয়োগগুলোর হাতটা কার থাকে? সালাউদ্দিন কি এসে বসে পড়ছে যে আমি এই কাজগুলো করব, উনি এভাবে বসে পড়ছে? আমি আমি ডক্টর মুজিব, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনাকে লগ অফ করতে হবে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ডক্টর নওশের আলী, আমি সেম প্রশ্নটা যদি আপনাকে করি, ডক্টর ইউনূস না হয় বলছে যে আমার কথা শুনে নাই, আমি নিয়োগ দিতে পারি নাই, আমি প্রথমেই এসে ভুল করছি, কতগুলো নিয়োগ প্রাপ্ত, কে নিয়োগ দিয়েছে এটা কেউ জানে না, ওয়াকার নিয়োগ দিয়েছে, নিয়োগ দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা জানতো না। এখন যদি আবার প্রশ্ন আসে, এখন বলে তারেক রহমানের নাকি কোনো সে ছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগে, তারেক রহমানের নাকি কোনো সে ছিল না পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, তারেক রহমানের নাকি কোনো সে ছিল না জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে কে থাকবে। এই স্টেপগুলো আপনার কাছে কি মনে হয়? একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বলে এখানে আমার কোনো সে ছিল না, এটা কি কোনো এক্সকিউজ হবে নাকি পুরো ব্যর্থতা তারেক রহমানের? তার আগে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস তো ঘোষণা দিছে যে আমি এটা পারতেছি না এই কারণ, বা যখন বিভিন্ন সময় সে উনি পাবলিক মিটিং এ বা যেখানে এটা বলছে, কিন্তু তারেক রহমান সাহেবকে এটা বলেছে যে এই নিয়োগগুলোতে আমার কোনো হাত নাই। আমি তো শুনি নাই উনি কোনো মিডিয়া কনফারেন্সে বা প্রেস কনফারেন্সে উনি এটা বলেছেন, আপনি বলছেন, কিন্তু উনি ওনার কোনো অফিসিয়াল ভাবে তো আমরা এটা শুনি নাই যে উনি বলছে যে এই নিয়োগগুলোতে আমার কোনো হাত নাই। কিন্তু যে নিয়োগগুলো হয়েছে, আমাকে আচ্ছা থামেন, প্রশ্নটা কোথায় আসছে? উনি একজন 89 কোটি টাকার ঋণ খেলাপি সোয়েটার ইন্ডাস্ট্রিজের একজন ব্যর্থ মালিক, সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যর্থ একজন মালিক, যাদের ফাইন্যান্সিয়াল রেগুলেশনের ব্যাপারে যার বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা বা শিক্ষা নাই, তার মতো মানুষরে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটরি ওয়াচডগ হিসাবে নিয়োগ দিয়েছে। আপনার কি মনে হয় তারেক রহমান এটা জ্ঞানে বুঝে শুনে নিয়োগ দিয়েছে? আপনার কাছে আমি জিজ্ঞাসা করি ডক্টর নওশের আলী। এখন উনি এটা কোন জ্ঞানে নিয়েছে সেটা তো আমি জানি না, তবে আমি আপনাকে একটা বলতে পারি যে ওনার যে সাপোর্টার, একজন কোর সাপোর্টার ছিল ডক্টর তাজ হাসমি, ওনার একটা ভিডিও কিছুদিন আগে উনি করেছে লাইভে, উনি বলতেছেন যে মিস্টার তাইওয়ান নামে ওনার এক মন্ত্রীর মাধ্যমে নাকি নিয়োগটা হয়েছে এবং এখানে নাকি 200 কোটি টাকার মানে একটা লেনদেন নাকি হয়েছে, এটা ওনার লাইভে উনি বলেছেন। এখন যেটা সত্য মিথ্যা তো আমি বলতে পারবো না, সেটা ওনার সাপোর্টার যে বুদ্ধিজীবী সে এটা তার লাইভে বলেছে। আমি ডক্টর নওশের আলী, তাজ হাসমির সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না, লোকটা একটা ধ্যাত্রা খাতা। কেন ধ্যাত্রা খাতা? বয়স হয়েছে, উনি পেশাব করতে গেলে পায়খানা গইরা দেয়। তাজ হাসমির রেফারেন্স নিয়ে আমি কোনো মাথা ঘামাই না, কারণ তাজ হাসমি জীবনে চিন্তা করেছিল তারেক রহমানের যদি একটু পা চেটে জীবনের শেষ বয়সে নামের শেষে একটু মন্ত্রী শব্দটা যোগ করতে পারে তাইলে
ওনার জীবনটা বিশাল কিছু হয়ে যাবে। যখন দেখছে যে উনি ডেট্রাক্টটা তারেক রহমানও তারে পাত্তা দেয় না, এখন 200 কোটি টাকা কত টাকা এগুলো উনি বলবে। আমি এটা নিয়ে মাথা ঘামাই না, কিন্তু তারেক রহমান একজন ব্যক্তি, আমি মনে করি উনি জিয়ার সন্তান এবং বেগম জিয়ার ছেলে। জ্ঞানে উনি এই বাংলাদেশ ব্যাংকের ওয়াচডগ হিসাবে এমন একটা লোককে নিয়োগ দেবে, আপনার কাছে এটা লজিক্যাল মনে হয়? না, এটা পুরোপুরি লজিক্যাল। লজিক্যাল কেন মনে হবে? কোনো একজন উনি কেন, কোনো একজন কমন সেন্স যার আছে সেও তো এরকম একটা লোকটা নিয়োগ দিবে না। যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলতেছি বা যাই বলি, সেও তো মোটামুটি ডক্টর আতিউর রহমান, যাকে রাখাল বালক বলে, বা তার তো একটা লেভেল ছিল, ওইরকম একটা লোকরে উনি নিয়োগ দিছিলেন, ঠিক না? তো তার আগে সরকার যারা ছিল তারাও তো ওই যে কি যেন ওনাদের নামগুলো, যে যে মানুষগুলো ছিলেন ইয়াতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফরাজ উদ্দিন, এখানে যে আরেকজন উপদেষ্টা হচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির আমলেই ছিলেন, কি যেন নামটা আমি ভুলে গেলাম, ভদ্রলোক। তো ওনাদের একটা লেভেল ছিল, কিন্তু এই লোকের তো কোনো লেভেলই নাই। মানে এই লোকের কি বলবো, তার তো ডক্টর নওশাদ আলী, আরো একটা কথা, যেই লোকটা এইভাবে অমিত শাহের সামনে গিয়ে উপড়ায়া থাকে, বাংলাদেশের মানুষ সহ দুনিয়ার সবাই জানে এই লোক। আমাকে একটু এখন বলেন, এমন একটা লোককে সবচেয়ে কাছে 2টা মন্ত্রণালয় দেয়, যেই লোক অমিত সাহেবের ছুটির নিচে মুখ দিয়া অমিত শাহের প্রসাদ খাওয়ার জন্য তৈরি, সেই লোকরে উনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় দেয়। এটা কি তারেক রহমানের কি আলজাইমার ডিজিজ হয়েছে, নাকি আর্লি সাইন অফ ডেমেনশিয়া? আমি আপনার কাছ থেকে জানতে চাই ডক্টর নওশাদ আলী, আপনার কি মনে হইতেছে, উনি কি এখন প্রকৃতিস্থ না অপ্রকৃতিস্থ? আমাকে একটু বলেন। আমি তখন ওনার নিয়োগটা যখন শুনছিলাম ইয়াতে খবরে, তখন আমি চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে আমার কাশি উঠে গেছে, যেটা করলোটাকে। আমরা তো এতদিন জানতাম যে ডক্টর রেজা কিবরিয়াকে তারা অর্থমন্ত্রীর দায়িত্ব দিবে, এরকম একটা মার্কেটে শোনা যাচ্ছিল। তো যখন শুনলাম যে এই লোকটা নিয়োগ দিছে, তখন আমার কাশি উঠে গেছিল চা খাইতে চেয়েছে। এরা কিভাবে নিয়োগ দিল, তার কি ইয়ে আছে? এত লোটাস কামাল যে ছিল, সে আওয়ামী লীগের, আর এই লোক, এই দুইজনের মধ্যে তো কোনো পার্থক্যই নাই। লোটাস কামাল যেরকম দেশের অর্থনীতি 12টা বাজায় দিয়ে গেছে, এই লোক তো 13টা বাজায় দিয়ে যাবে। এবং আমি শুনছি, আমার জানা মতে, আমার যে কাছে যে তথ্য, এই লোকই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে, তারেক রহমান না। তারেক রহমানের জিজ্ঞাসাও করে নাই তাকে বানাইতেছে, তারেক রহমান জানেও না তাকে নিয়োগ দিচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন একটা কথা বলি, নওশাদ সাহেব, আপনি কি অবাক হবেন 2 দিন পরে যদি শুনেন বাংলাদেশ ব্যাংকের আবার কম্পিউটার হ্যাক হয়েছে, আবার ওইখান থেকে $1 বিলিয়ন গায়েব হয়ে গেছে? আপনি কি অবাক হবেন? সরকারের সবচেয়ে বড় ব্যাপারটা ছিল ওই যে রাখাল বালক যে ছিল, তারে আইনা জিজ্ঞাসাবাদ করা, কিন্তু তারা সেফ এক্সিট দিয়ে দিল। ওই লোকটার যে ধরতে পারতো, ধরে আইনা ভাই, রিমান্ডে নিতে পারতো। আপনি যদি চান এই রোজার মাসে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের গালি দিয়ে তার কাপড় খুলি, ভাই আজকের এটা করায়েন না আমারে দিয়ে, বাদ দেন ডক্টর ইউনূসের কথা। নীরা, আমি আপনার কাছে আসি। কে যদি আমি জিজ্ঞাসা করি, আপনার দলের চেয়ারম্যান উনি কি এই মুহূর্তে প্রকৃতস্থ, উনি কি সঠিক চেতনায় আছে, নাকি অবচেতন মনে এই নিয়োগগুলো দিচ্ছে? আমি এই সরাসরি এই কথাটাই যদি আপনাকে জিজ্ঞাসা করি, কারণ আমির খসরু মাহমুদের 2টা মন্ত্রণালয়ের নিয়োগ, ইকবাল হাসান মাহমুদ টুকুর জ্বালানি মন্ত্রী হিসাবে নিয়োগ, এমডি মোস্তাকুর রহমান নামের এক উচ্ছিষ্টকে গভর্নর পদে নিয়োগ, এটা দেশের স্বার্থ বিরোধী নিয়োগ এবং জনগণ বিরোধী নিয়োগ। আপনি কি মনে করেন তারেক রহমান এসব নিয়োগের ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ রেখে এই নিয়োগগুলো দিয়েছে? আপনি তা মনে করেন নীরা? না জেকব ভাই, আমি এটা মনে করি না। তবে সবকিছু মানে এখন বর্তমান সিচুয়েশনটা দেখে যেটা মনে হচ্ছে, বর্তমান যে সরকারকে ব্যর্থ করার জন্য এবং তাড়াতাড়ি একটা মানে জগা খিচুড়িতে পাকড়ানোর জন্য এই কাজগুলো করা হয়েছে এবং আরো বেশি করা হবে। এবং এদের সময়সীমা জানি খুবই লিমিটেড এবং খুবই মানে অল্প সময়ের ভিতরে, মানে গত 18 মাসে বা গত 17 বছরে যে গোলযোগ গেছে, তার চেয়ে আরো ভয়ঙ্কর একটা গোলযোগ পাকিয়ে এখানে সমাপ্তি করবে।
ওকে নীরা, আপনাকে এটা জিজ্ঞাসা করি, এই যে ভারতীয় সিটিজেন যারা নাগরিক ছিল, যারা পুলিশ ছিল, যারা এয়ারপোর্ট থেকে পালাইছে, তাদেরকে বাংলাদেশে এনে যাতে আবার পুলিশে পুনর্নিয়োগ দেওয়া হয়, পূর্ণ বেতন দেওয়া হয়, সালাউদ্দিন এই ওয়াদা করে তাদেরকে এনেছে। এখন যারা পুলিশ হত্যার বিচার চায়, এটা কি তারেক রহমানের ব্যর্থতা, নাকি আমাদের দেশের সার্বিক ব্যর্থতা, নাকি দল হিসাবে বিএনপির জঘন্য ব্যর্থতা, কোনটা? জেকব ভাই, দল হিসাবে এখানে আমি বিএনপি আওয়ামী লীগের কথা বলবো না। দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের 54 বছরের যে প্রেক্ষাপট, যেটা সরকার গঠনের কথা বলেন, রাজনৈতিক দলগুলোর কথা বলেন, আমাদের দেশে ব্রুক্রেটদের কথা বলেন, ব্রুক্রেসির কথা বলেন, এই বিষয়গুলো যদি সামনে টানেন, একটা স্বাধীন দেশের যেটা হওয়া দরকার সে অনুযায়ী কোনো কাজ বাংলাদেশের মাটিতে হয়েছে কিনা। যখনই কোনো দুর্যোগ আছে তখন আমরা হুট করে ব্লেমটা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরে দিয়ে ফেলি। এরা থামেন। এরা আপনার এই কথাটা অত্যন্ত অবিবেচনা এবং অশিক্ষিতের মতো কথা। এ ধরনের কথা বলবেন না। একটা রাজনৈতিক দল, আমেরিকার ডেমোক্রেটরা যখন একটা নীতি প্রণয়ন করে, ব্যর্থতা ওই ডেমোক্রেটদের। রিপাবলিকান পার্টি, কথা তো শুধু বলতে হবে না, কারণ কথা একটা শুরু করলে সেখানে আপনাকে শেষ করতে দিতে হবে। এই জন্য বলতে চাচ্ছি যে দলগুলোর উপরে ব্লেমটা যে আসে এবং হুট করে আমরা ব্লেমটা দেই, কিন্তু আমরা যে মূল গোড়াঘাটে কখনো গিয়ে এখানে নীরা ওই রাজনৈতিক দিকগুলো আপনি যেটা বলছেন, ব্লেমটা নেওয়ার বেলা তাকে ব্লেম নিতে হবে। তাইলে গত 18 মাসে কি করে গেছেন? গত 18 মাসে সংস্কারের নামে যে সময়টা তাকে দেওয়া হয়েছে, তাহলে সে কি করে গেছে? সে কি তাহলে হাসিনা সরকারের কাজ সে আগিয়ে দিয়েছে এবং সেই কাজ কমপ্লিট করতে পারে নাই, যেটা রেখে দিয়েছে যে এখন বিএনপি এসে সেই কাজটা সম্পূর্ণ করবে। তাইলে দায়ভার কাকে নিতে হবে? দায়ভার আপনি শুধু বিএনপি কে দিলে চলবে না। এটা ওকে নীরা, আমি বুঝেছি। নীরা, এবার আপনি আমার একটা কথার জবাব দেন। আপনি গলাবাজি তো করছেন, এবার আমারটা শুনেন। আমার কথাটা আমার শেষ করতে দেন। ওকে ঠিক আছে, উইথড্রন। কিন্তু আমি আপনাকে বলি, শাহাবুদ্দিন চুপ্পুকে তারা সরাইতে দেন নাই, বেগম জিয়া সরাইতে দেয় নাই, বেগম জিয়া এবং বিএনপি ওয়াকারকে সরাইতে দেয় নাই। এবং শাহাবুদ্দিন চুপ্পু, ওয়াকার এবং বেগম জিয়া, যে বেগম জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছে, সেই বলছে না এই মুহূর্তে সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কোনো রাজনৈতিক দল ছিল না, উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার সাথে 3 বার 4 বার কয়েক দফায় উনি কথা বলেছে এগুলো নিয়ে। বেগম জিয়া তার পজিশন থেকে নড়ে নাই। উনি বলছে চুপ্পু থাকবে, উনি বলছে ওয়াকার থাকবে, উনি বলছে নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান থাকবে এবং পুরানো সংবিধান থাকবে। কারণ ওয়াকারের কথাটাকে বেগম জিয়া মূল্যায়ন করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আমি আর আপনি ওই যে বক্সিং প্র্যাকটিসের সময় একটা ল্যাসো, তারে ঘুষি কিল ঘুষি আমরা দিতেই পারি। আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, ডক্টর নওশেরও দিতে পারে, ডক্টর মুজিবও দিতে পারে। কিন্তু ডক্টর ইউনূস উনি যদি বলেন যে বেগম জিয়া স্কোয়ারলি আমাকে বলেছে চুপ্পুকে রিপ্লেস করা যাবে না, উনি স্কোয়ারলি বলেছে ওয়াকারকেও রিপ্লেস করা যাবে না, সংবিধানকেও রিপ্লেস করা যাবে না, নীরা দোষ কি তাইলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের? আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকানোর জন্য আপনার দল এহেন কিছু নাই যা করে নাই? ইউনূস একজনের ডাইকে আইনা বলছে আমি প্রতিরক্ষা মন্ত্রী বানাবো। তার দলের মহাসচিব সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, সবাই রুহুল কবির রিজভী এবং আব্দুল আউয়াল মিন্টু একত্রে গলা ফাটাইয়া কইছেন বিদেশি নাগরিক সে কেমনে প্রতিরক্ষা মন্ত্রী হয়? নীরা, আপনার দল গু আর মুত এটা দিয়া লাচ্ছি বানাইছে, গু আর মুত্রে একত্রে টুকর কইরা ব্লেন্ড করছে, কইরা এখন খাইয়া তারে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানাইয়া এখন আপনি বলবেন ইউনূস কেন করে নাই? নীরা, বাহ,
চমৎকার ব্যাখ্যা। আমি এতক্ষণ যেটা বললাম, আপনি যদি আমার কথার সাথে ডিসএগ্রি করেন, প্লিজ আপনি এটাকে রেসপন্স করেন আমি যা বলছি। না, আমি এই কথায় আপনার এখন এগ্রি ডিসএগ্রি কোনোটাই করব না, কারণ আপনি খুবই অল্প সময় দেন কথা একটা বলে শুধু আমি থামাবো না, আমি থামাবো না। থামাবেন না বলে আমি কিছু বলবো না। ওকে, ঠিক আছে, গুড। Very ওকে, intelligent, মুজিব ভাই, very intelligent way of avoiding this answer. Very good. ওকে, মুজিব ভাই, আমি আপনার কাছে যাচ্ছি। আপনাকে আমি সেম কথাগুলোই বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা লাথি, জুতা, চট, চাপ্পড় এগুলো সবই দিতে পারি, কিন্তু আমি যে কথাগুলো বললাম, আপনি যদি এই কোনো কথাকে আপনি রিবার্ট করতে চান, স্কোয়াশ করতে চান, প্লিজ আপনি আপনার মতামত দেন। প্রথম কথা দেখেন, গত 18 বছর মানে এই তত্ত্বাবধায়ক সরকারের আগে হাসিনা সরকারের সময় হাসিনা সরকার কাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে? বিএনপি এবং জামাত, রাইট? বিশেষ করে বিএনপির উপরে, রাইট। আচ্ছা, চুপ্পুটা কে? চুপ্পু কি বিএনপির লোক না জামাতের লোক, নাকি একটা 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 নিউট্রাল পার্সন? চুপ্পু হলো একটা করাপ্টেড, চুপ্পু হলো একটা করাপ্টেড আওয়ামী বাকশালের ঘরে জন্ম যারও সন্তান, এবং সে অত্যন্ত ভাবে করাপ্টেড, এবং সে হাসিনার পা ধরে সালাম করে সেই জায়গাটায় আসছে। তাকে সরাতে দেয় নাই বিএনপি। এটা চুপ্পু নিজের কথা, চুপ্পু নিজে এখন স্বীকার করতেছে যে যে এই বিএনপি আমাকে এই জায়গায় রাখছে, ওয়াকার আমাকে এই জায়গায় রাখছে। তাহলে বিএনপি এবং ওয়াকার তারা colluded into this আওয়ামী বাকশালীকে জায়গাটা বলে রাখা। অ্যাটলিস্ট এই জায়গায় আমি একটা জায়গায় আমি বিএনপি সাহেবকে সম্মান করি, জায়গাটায় জিনিসটা মুজিব ভাই, আপনার এত মূল্যবান কথা আমরা শুনতে পাইতেছি না। আপনার কথা আমরা অডিও শুনতে পাচ্ছি না। আমি তো আপনাদের কথা শুনতে পাই, আপনার কথা শুনতে পাই না রে ভাইয়া। এত মূল্যবান কথা বলতেছেন, আমি চাচ্ছি আপনার কথাটা নীরা এবং বিএনপির নেতা কর্মীরা একটু ভালো করে যেন শুনে রে ভাই। আবার আসেন আপনি। ডক্টর নওশের আলী, আপনাকে আমি নীরাকে এবং ডক্টর মুজিবকে যে কথাগুলো বলছি, আপনাকে যদি আমি, কিন্তু আপনি আর আমরা তো কোনো দলের না, আপনাকে যদি এই কথাটা বলি, চুপ্পু নিজে স্বীকার করেছে সাংবাদিকদের সাথে এখন যে সে বিএনপির কাছে কৃতজ্ঞ, বিএনপি থেকে ক্ষমতায় রেখেছে। ওয়াকারও আর্মি থেকে বাইরে বলবে, ওয়াকারও আর্মি থেকে বের হয়ে আসবে যে আমি বিএনপির কাছে কৃতজ্ঞ যে বিএনপি আমাকে সেনাপ্রধান রাখছে। ঠিক আছে, না ভাই, আপনার ওয়াইফাইটা একটু, না মুজিব ভাই, আপনার ওয়াইফাই রাউটারটা একটু অন অফ করেন প্লিজ। আচ্ছা, নওশের ভাই, চুপ্পু এখন স্বীকার করতেছে। এখন ইদানিং সামাজিক মিডিয়ায় দেখবেন চুপ্পু কইতেছে আপনারা খাম্বার বিচার করবেন, চুপ্পু কইতেছে, সব জায়গায় সামাজিক মিডিয়ায় চলে আসতেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা তো আমরা বলতেই পারি, অফকোর্স বলতে পারি। 18 মাস তো উনি দায়িত্বে ছিলেন, কিন্তু উনি করেন নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কাঠগড়ায় দাঁড় করায়, উনি কিন্তু এমন কিছু কথা বলে ফেলবে, বিএনপি আওয়ামী লীগ কারোই কোনো অস্তিত্ব থাকবে না। এই ভদ্রলোক এখনো সব ক্রিটিসিজম হজম করতেছে। এখন আমরা কি ওনার ব্যর্থতা নিয়ে কথা বলবো, নাকি একটা নির্বাচিত সরকার যে বলে যে ফ্রি ফেয়ার ইলেকশনে উনি এত জনপ্রিয় হইয়া উনি সরকার গঠন করছে? আমি যদিও বিশ্বাস করি না নির্বাচন ফেয়ার ছিল, কিন্তু তারা যেসব লোকজনদেরকে এখন নিয়োগ দিচ্ছে এবং যেভাবে সরকার পরিচালনার কথা বলছে, লজিক্যাল। মুজিব ভাই, আপনার কথা কি ঠিক আছে? আমার কথা শুনতে পান এখন? আমরা পাচ্ছি, একটু ক্লিয়ার। ওকে, হ্যাঁ, আপনি যা বলছিলেন আপনি বলেন। জি জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 18 মাসে আমরা অনেক কিছু শুনেছি পিছন থেকে যে কে চুপ্পুকে রাখতেছে, কিন্তু চুপ্পু নিজেই এখন স্বীকার করছে যে চুপ্পুকে রেখেছে। মুজিব ভাই, আপনার কথা কি হয়েছে আজকের? আপনার ফোনে কম্পিউটারে কি সমস্যা? কি ডাবল ডিভাইস? আচ্ছা, হ্যালো, এখন শোনা যায়?
জি আমার কথা শোনা যাচ্ছে? জি আচ্ছা, যাচ্ছে। তো এটা তো এখন পরিষ্কার, যেটা আমি বলছিলাম এটা তো এখন পরিষ্কার যে চুপ্পুকে রেখেছে বিএনপি মেইন, এবং ওয়াকারুজ্জামান আপনার নিশ্চয়ই মনে আছে খালেদা জিয়ার কাছে গেছিলেন উনি, খালেদা জিয়া তখন অসুস্থ অবস্থায়, এবং ওয়াকার ওনার সাথে দেখা করে এসে ওয়াকারের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়, এটা নিশ্চয়ই আপনার মনে আছে। তো মনে আছে। এখন এখন অ্যাটলিস্ট এই যে কথা আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট আমি ইউনূস সাহেবকে এই জায়গাটায় আমি ক্রেডিট দিব যে উনি পারেন নাই ওই এই প্রেসারে চুপ্পুকে সরাতে, কিন্তু উনি চুপ্পুর সাথে কোনোদিন দেখা করেন নাই, কথাও বলেন নাই, উনি ঘৃণা করছেন মন থেকে চুপ্পুকে। অ্যাটলিস্ট হি হ্যাজ দ্যাট কারেজ, হ্যাঁ, যেটা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কে বিট্রে করে, তাদের রক্ত তাদের ইয়েকে বিট্রে করে বিএনপির লিডারশিপ চুপ্পুকে যে স্বৈরাচার সরকারের ইয়ে তাকে দর্শক, প্রোটেক্ট করছে। তো এটা হচ্ছে এত লজ্জা করার কি হতে পারে বিএনপির নেতাদের এই যে দৈন্যতা। আমি খুব দুঃখজনক এটা বলবো যে তাদের প্রতি আমার কোন রকম আর সম্মান নাই যখন মুজিব আমি ভাই, দেখি। মুজিব জি, ভাই, আপনি কি বলবেন সে দৈন্যতা? না এটা আমি আপনি বলবো কি এটা বলবেন পার্ট অফ দ্য এটা কনস্পিরেসি। দৈন্যতা? আপনি কি না এটা না যে আমি আপনাকে বলি, দৈন্যতা আমি বলবেন? আমি আমি বিশ্বাস করি এবং আমার মতো জনগণ বিশ্বাস করে যে এই যে বিএনপি যেটা করছিল এটা বেসিক্যালি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা এগুলো করতেছিল। তাদের কোনো তাহলে কারণ এটা নাই কি? চুপ্পু তাদের এটা কি চুপ্পু যে তাদের মামা শ্বশুর না যে তাকে রক্ষা করতে হবে। তো মুজিব ভাই, চুপ্পুকে তাইলে কি বিএনপি তাহলে কি এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যদি করে, তাইলে কি এটা কি তারা দেশ এবং জনগণ বিরোধী কাজ না? অবশ্যই এটা নিয়ে আমরা বারবার কথা বলছি। এই যে বিএনপি যে জিনিসগুলো ভুল করে দেখেন, আমি আমি বিশ্বাস করি আমি বিএনপি করলে যে আমি তার ভুল বলতে পারবো না তা নয়, আমার রাইট আছে এই যে বাংলাদেশি এবং একজন একজন জিয়া রহমানের সৈনিক হিসেবে এই জিনিসগুলো পরিষ্কার করে দেওয়া জনগণের কাছে এবং বিএনপি লিডারশিপের কাছে যে হোয়াট দে আর মেকিং মিস্টেক্স। আমি কোনো ভেড়া না যে ওনারা যা করবেন আমি ইয়াই শেষ করতে থাকবো তার পিছনে। আমি ভেড়ার পলিটিক্স করি না। তো সুতরাং আমি যেটা রং দেখি সে বিএনপি করুক আর আমার বাপ করুক, আমি এটা আপনার বারবার বলছি, আই উইল টক অ্যাবাউট দ্যাট। আমার সেই সাহস আছে, আমার সেই যোগ্যতা আছে, এবং আমি রাজনৈতিকভাবে আমি একজন সচেতন মানুষ, আমি রং দেখলে রং বলার মতো সাহস আমার আছে। তো বিএনপি যেটা ওই সময় করছে এই চুপ্পুকে রাখাটা, আপনার চুপ করলে হেড অফ দ্য গভর্নমেন্ট, বুঝতে হেড অফ দ্য কান্ট্রি, আপনার একটা স্বৈরাচার যার চোখের সামনে হাজার হাজার ছেলেকে গুলি করে মারা হচ্ছে, অ্যাজ এ হেড অফ দ্য কান্ট্রি সে কিছু কোনো অ্যাকশন নেয় নাই। তাকে তো এখন ফাঁসিতে ঝুলানো উচিত, হি ইজ রেসপন্সিবল দ্য হোল কান্ট্রি। তার সামনে কি করে এত হাজার হাজার ছেলেকে মারা হলো, তার সামনে কি করে একটা ফ্যাসিস্ট সরকার তৈরি হলো। তো তাকে তো বিচারে আনা উচিত ছিল বিএনপি সরকারের ওই লোকগুলো যদি সত্যিকার দেশপ্রেমিক হতো তাহলে প্রথম কথাই বলতো যে এই চুপ্পুকে শুধু সরাবেন না, এই চুপ্পুকে ফাঁসির কাছে ঝুলাতে হবে, কারণ সে রাষ্ট্রপ্রধান হয়ে সেগুলো অ্যালাউ করছে। সুতরাং এটা আপনার এখানে কোনো ক্ষমা নাই এখানে। সুতরাং বিএনপি প্রোটেক্টেড দ্যাট ক্রিমিনাল যে কিনা এই অ্যালাউ করছে হাজার হাজার ছেলেকে মারার জন্য, এবং এই সব ক্রাইমে সে তার জোর সাজর আছে। আচ্ছা, আরেকটা কথা আপনার বলতেছি, আপনি একটু আগে কথাটা বলছিলেন এই যে ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগের কথা। শুনেন, এই কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট সবসময় প্রাইম মিনিস্টার অফিসে যায় এবং প্রাইম মিনিস্টার হ্যাজ টু সাইন ইট। ওই একটা মন্ত্রী করে দিতে পারেন না, মন্ত্রী এটা সাজেস্ট করতে পারে, ফাইল যায় প্রাইম মিনিস্টারের কাছে, অ্যান্ড প্রাইম মিনিস্টার ইজ টু এগ্রি দ্যাট। ওকে, তা এখন আপনার চেষ্টা করলেও দায়বদ্ধতা এড়াইতে পারবেন না তারেক সাহেব। যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রত্যেকটা আপনার হাতের সিগনেচারে হয়েছে। আপনি এটা বলতে পারবেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ এটা করে বলছে আমি জানি না। আর না জানাটা আপনার ব্যর্থতা, আপনার সরকার প্রধান, এখানে কোনো আপনি এক্সকিউজ নাই এখানে। মুজিব ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করি, কিছুক্ষণ আগে আপনি বলছেন আপনি জিয়ার আদর্শের সৈনিক, আপনি বিএনপি করতেন, করেন, জিয়ার প্রতি আপনার ভালোবাসা আছে, বেগম জিয়ার প্রতি ভালোবাসা আছে, কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ করার অর্থ এইটা কিনা যে আমি পা চাটবো এবং বিদ্রোহ কইরা তাদেরকে রক্ষা করার জন্য ইতিহাসের জায়গায় ভূগোল ঢুকবো, ভূগোলের জায়গায় অঙ্ক ঢুকাবো। এই ধরনের বদমাইশির জন্য, এ ধরনের অযৌক্তিকের জন্য বাংলাদেশের স্বৈরাচার সরকার গঠন হয়, স্বৈরাচার সরকারেরা ক্ষমতায় থাকে এবং স্বৈরাচারদের এজন্যই পতন হয়। আপনি কি আমার এই মন্তব্যের সাথে একমত না দ্বিমত পোষণ করেন? না না, আমি অবশ্যই একমত। আমি বলি সত্যিকার অর্থে বিএনপি, জিয়া রহমান যেই আলোকে বিএনপি তৈরি করছিলেন, যে জাতীয়তাবাদের দলটা তৈরি করছিলেন, এবং উনি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে সবার আগে হলো দেশ, তারপর হলো পার্টি, তারপর হলো নেতা। আমাদের এখন উল্টা হয়ে গেছে বিএনপিতে সবার আগে হলো নেতা, তারপর হলো পার্টি, তারপর হলো দেশ।
সুতরাং আপনি না, পুরো দেশ রিলেভেন্ট না মুজিব ভাই, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আগে হয়েছে নেতা, তারপরে দল, তারপরে ইন্ডিয়া। মানে আমি মনে করি না দেশ বলতে এখানে কোনো কিছু আছে মুজিব ভাই। আপনি দেশটারে আননেসেসারি ঢুকাইছেন, দেশের স্বার্থ তারা দেখে না। মুজিব ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? ওকে। নসর আলী, অনেকক্ষণ আপনার সাথে কথা বলি না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মুজিব ভাই বলছে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ডটা হচ্ছে আগে নেতা, তারপরে দল, তারপরে নাকি বাংলাদেশ। কিন্তু আমি বলবো না, বাংলাদেশ তাদের কাছে এজেন্ডা না। কারণ বাংলাদেশ যে দলের কাছে এজেন্ডা, সেই দল কোনোদিন সালাউদ্দিনের স্বরাষ্ট্রমন্ত্রী বানায় না। দেশ যাদের এজেন্ডা, তারা আমির খসরু মাহমুদের মতো একটা চন্ডাল ভারতীয় কুত্তাকে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় দেয় না। আপনি কি আমার সাথে দ্বিমত পোষণ করেন, নাকি আপনি মনে করেন মুজিব ভাই যেটা বলছে এটাই সঠিক? মুজিব ভাই আসছে, আমি তাকে মুজিব ভাই শুনতেছেন? মুজিব ভাই কি আমার কথা শুনতেছেন? তার ডিভাইস ডাবল হয়ে গেছে। আমি জানি না মুজিব ভাইয়ের আজকের কি হয়েছে, আমি বুঝতেছি না। মুজিব ভাই কি শুনতেছেন? হ্যাঁ, এখন শুনছে। না, শুনতেছে না। ওকে। নসের ভাই, আপনি কি মনে করেন কোন একটা রাজনৈতিক দল যদি দেশের কথাই চিন্তা করে, দেশের কথা আগে চিন্তা করা উচিত, কিন্তু আপনি কি মনে করেন কিনা যারা সত্যিকারের দেশের কথা চিন্তা করে তারা এ ধরনের লোকজনদেরকে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় দিতে পারে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে পারে, পুলিশের আইজি বানাইতে পারে? এটা আপনি মনে করেন কিনা? না, আমি এটা মনে করি না। হ্যাঁ, অবশ্যই যাদের ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে তাহলে তো যোগ্য লোককে বসাবে ওই জায়গাগুলোর মধ্যে। অযোগ্য লোককে তো এরকম এরকম সেন্সিটিভ জায়গাগুলো দিতে পারে না, কারণ এই জায়গাগুলোর সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতি জড়িত। এই সমস্ত জায়গাতে তো আপনার লোক দিতে হয়, নিয়োগ দিতে হয় বুঝে শুনে, এবং যোগ্য লোককে বসাইতে হয়। অযোগ্য লোককে দিলে এই দেশ তো এই স্বাভাবিক এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এটা ওকে। নীরা, আপনার কাছে যাচ্ছে। মুজিব ভাই বলছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ট্রেন্ড হচ্ছে আগে দেশ না, আগে জনগণনা। তাদের কাছে আগে হচ্ছে নেতা, তারপরে রাজনৈতিক দল, তারপরে দেশ। আমি মুজিব ভাইয়ের সাথে বিরোধিতা করছি, দ্বিমত পোষণ করছি। আমি মুজিব ভাইকে বলছি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড হলো আগে নেতা, তারপরে দল, তারপরে ভারত। আপনি এটার বিরোধিতা করেন কিনা নিরনীরা? না জেকব ভাই, এ বিষয়ে আমি কোনো বিরোধিতা করি না। কারণ বর্তমান যেটা চলছে এটা মানে সুন্দরভাবে একদম ক্লিয়ার প্রমাণ করে দিচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন আপনি রাইট। নীরা, সাবজেক্টটা আমার আর আপনার রাইট এবং রং নেই। আপনি আমার বোন, কিন্তু আপনি যদি কোনো একটা জায়গায় অন্যায় করেন, এই অন্যায়টাকে হয়তোবা লোকজনের সামনে থেকে আমি আপনাকে সেভ করব, এটা আলাদা ব্যাপার, কারণ আপনি আমার বোন। কিন্তু নীতিগতভাবে তো আমার বুঝতে হবে আপনি যেটা করছেন এটা রং। মুজিব ভাই একটা কথা অত্যন্ত কষ্ট নিয়ে বলছে। মুজিব ভাই কিন্তু কোনো দিন আমি আমার সামনে দেখি নাই কোনো মানুষকে ভেড়া ডাকছে। মুজিব ভাইকে আমি কখনো দেখি নাই কাউকে ভেড়া ডাকছে। মুজিব ভাই বলছে বাংলাদেশের রাজনীতি করে এখন ভেড়া শ্রেণীর লোকজনরা, যাদের কাছে আগে নেতা, তারপরে দল, তারপরে ভারত। এটা কি ওনার মনের কষ্টের কথা না নীরা? অফকোর্স, অবশ্যই কষ্টের কথা, কিন্তু মানে গণতন্ত্র গণতন্ত্র বলে আমরা বুলি ছেড়ে গণতন্ত্রের যে প্রকৃত রূপ সামনে আমরা দেখতে পাচ্ছি বা জনগণকে দেখাচ্ছি, তাতে জনগণ তো ক্লিয়ার হয়ে গেছেন। এখন যে জনগণ বা আমরা যে বলছি আমরা নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ওয়েতে ভোটের মাধ্যমে আমরা একজন সরকার পেয়েছি, তো এখন সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক পদ্ধতিতেই যদি আমরা সরকার পেয়ে থাকি, তাহলে সে সরকারের কার্যক্রম এগুলো হবে কেন? এটা তো জনগণের প্রশ্ন তো আসবেই, এবং এই বিষয়গুলি ভবিষ্যতে আরো বেশি আসবে। নীরা, আপনার কি মনে হয় না তারেক রহমানের একটা বিশাল সুযোগ ছিল, উনি ওনার বাবার মতো একটা কিংবদন্তি সরকার প্রধান হবে? আপনার কি মনে হয় না ওনার এমন একটা বিশাল সুযোগ ছিল এবং এখনো আছে যে উনি ওনার বাবার মতো একজন কিংবদন্তি হবে? আপনার মনে হয় না? জেকব ভাই, সুযোগ ছিল এবং আছে, থাকবে।
যে বিষয়, কিন্তু মানে সিচুয়েশনটা, যে সময়টা মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এখন কি বলবো যে দাবার যে খেলা, যে দাবার গুটিগুলো যে কোথায় কোনটা যাবে বা কোথায় কোনটা ছিল, কাকে বিট করতে কোন জিনিসটা দরকার, সেই যে মেধার যে একটা খেলা, সেই খেলায় আমি মনে করি না যে বর্তমান সরকার মানে বিট করে উঠতে পারবে। কারণ এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে একটা পাতানো সাজানো একটা চক্রের ভিতরে জাস্ট ইন করছে। নীরা, একটা কথা আপনার ছোট সময়ের মনে আছে? কুইনাইন ম্যালেরিয়া সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? এই কথাটা কি আপনার মনে আছে, ছোট সময়ের কথা? আছে। আপনার কি মনে হয় না যে এখন কুইনাইন যেটা, ওই কুইনাইনটাই সব জায়গায় প্রেসক্রাইব করা হইতেছে? এই কুইনাইনটার নাম হলো ইন্ডিয়া। ইন্ডিয়া যা বলে। নীরা, আপনার কাছে আমি একেবারে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। এর চেয়ে আর জঘন্য কিছু হইতে পারে? 18 মাস আগে যেই ভারতীয় পুলিশরা এয়ারপোর্ট থেকে পালাইছে, তারেক রহমান তাদেরকে ওয়েলকাম করছে সালাউদ্দিনের মাধ্যমে, তাদেরকে আবার রিইনস্টেট করছে। তারা এসে এখন বলতেছে পুলিশ হত্যার বিচার করতে হবে, পুলিশ হত্যার বিচার না হইলে তারা নাকি কাজ করবে না। নীরা, এটা আমি দৈন্যতা বলবো না, এটা আমি বলবো কি জানেন, অদূরদর্শিতা এবং কৃতদাসরা, যারা কৃতদাস, তারা মাত্র এগুলো গ্রহণ করতে পারে। কারণ কৃতদাস যারা, তাদের কোনো মতামত থাকে না। কৃতদাস যারা, তাদের উপরে শুধু অর্ডার চাপানো হয়, ডিমান্ড একটার পর একটা করা হয়। এই মুহূর্তে বিএনপি সরকার যা করছে, আমার মনে হয় তাদের আচার আচরণ স্রেফ একটা কৃতদাসের মতো, এর বাইরে আমি কিছু দেখি না। আপনি কি মনে করেন শাব্দিক অর্থে আমি ভুল করছি? জেকব ভাই, না, আপনি যে কথাগুলো, যে পয়েন্টগুলো বলছেন, আসলে সত্যিকার অর্থে একটা পয়েন্টও ফালানোর না, যে আর একটা পয়েন্টকে মানে এটা ওভারলুক করে যে কোনো কনক্লুশনে আসবো, সেটা সম্ভব না। তবে এর পিছনে আরেকটু কথা বলতে চাচ্ছি, সেটা যে এই যে ভারত ভারত, আমরা ভারতের গীত গাচ্ছি, কিন্তু গত 18 মাস যে মানে উপদেষ্টারা যে কার্যক্রম চালিয়েছে, কিন্তু সে 18 মাসের আগে কথা বলি, যে কথা, এই যে আইনমন্ত্রী আসিফ নজরুলের কথা ছিল যে 15 লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে, 26 লক্ষ 15 লক্ষর মতো পুলিশই ছিল, বিভিন্ন ইয়েতে ছিল, যে দেখা গেল যখন তাদের হাতে একটা মানে কি বলবো দায়িত্ব পড়লো, সে দায়িত্বভার হাতে পাওয়ার পর তাদের যে কাজ করা দরকার ছিল সেগুলো তো ছিলই না, তারা মুখই খুলে নেই। তাহলে তখনকার সময় ওই 18 মাসে কে বা কাহারা তাদের মুখ বন্ধ করে রেখেছিল? এর 17 বছর জানি যে কি হয়েছে, তারপরের 18 মাস এটা গেল। 18 মাস শেষ হতে না হতে যে একই মানে সে গানের ভিতরে আমরা আছি। এই আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা ওই দিকে কি যেতে পারি? ওকে নীরা, আপনি আমি রোজার মধ্যে আপনাকে পানি খেতে বলতে পারি না। এনিওয়ে, আপনি ঠিক হন, তারপর আপনার কাছে আসছে। মুজিব ভাই, কাছে কি এই সাবজেক্টটাকে সার্বিকভাবে আপনি বলছেন যে চুপ্পুকে ওখানে রাখছে, ওয়াকারকে ওইখানে বসায় রাখছে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওইখানে বসায় রাখছে, একজন আওয়ামী পরিবারের সদস্য বাহারকে আইজি বানায়া বসায়া রাখছে, বিডিআরে একজন লোককে বসাইছে যে ওটাকে কি বলে, রয়ার হইয়া এর আগে কাজ করছে, এই কাজগুলো করছে। এখন একটা নির্বাচিত সরকারের কাছ থেকে তো মানুষ নতুন কিছু আশা করছে। আপনি কি মনে করেন বর্তমান যে সরকার আছে তারা ক্যাপাবল, ইন্ডিপেন্ডেন্টলি তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য একা একা সিদ্ধান্ত নিতে পারে, নাকি তারা মনে করেন এখনো ওই দিল্লির আদেশ এক্সিকিউট করছে? কোনটা? আমার তো মনে হয়, যতটুকু দেখতেছি এবং যদি শুনতেছি, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক দিল্লির আদেশে তারা পালন করতেছে। আপনি শুনছেন নিশ্চয়ই লালমনিরহাটে যে কনস্ট্রাকশন গুলো হচ্ছিল,
এগুলো এখন বন্ধ হয়ে গেছে। তারপর বন্ধ আপনার করে তুরস্কের দিছে। সাথে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বাংলাদেশে আপনার ড্রোনের কারখানা হবে, বিমানকে এগুলো বন্ধ, এগুলো সব সব বন্ধ ইনস্টল হয়ে গেছে। করছে, তো সব সব বন্ধ বন্ধ করে হয়েছে। দিচ্ছে। একটা দেশপ্রেমিক সরকার দেশের কথা চিন্তা করলে এগুলো বন্ধ করতো না। দেশের কথা চিন্তা করলে বাংলাদেশের ব্যাংকের গভর্নর এই সোয়েটার বিক্রিত হইতো না। দেশের কথা চিন্তা করলে আপনার এই ভালো ভালো লোকগুলোকে রাতারাতি সরিয়ে দিয়ে করাপ্টেড দলীয় ইয়ের লোকগুলোকে এনে আপনার ইয়ে করতে না। দেখেন জিয়া রহমানও পার্টি বিএনপি তৈরি করছে, কিন্তু জিয়া রহমান সব জায়গায় বিএনপি লোক বসায় নাই, যোগ্য লোককে বসাইছে। বিএনপি আপনার নিশ্চয়ই মনে আছে যে শামসুল হক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কোনো দল করতেন না, কিন্তু উনি জিয়া রহমান ওনাকে রাখছেন, তাই না? তো এই জিয়া রহমান, আমি আশা করছিলাম তারেক রহমান জিয়া রহমানের, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে বলছি একদিন, আমি আমার সাথে বহু বছর আগে লন্ডনে তার সাথে দেখা হয়েছিল, আমি ওনাকে বলছিলাম যে আপনি কিন্তু জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আপনার একটা দায়িত্ব আছে এখানে। হ্যাঁ, এখন উনি যদি এটা পালন না করে, উনি যদি মনে করেন যে ওনার ক্ষমতা টিকিয়ে রাখবে ভারত, তাহলে আমি মনে করি উনি বোকা স্বর্গে আছেন। হাসিনাকে টিকিয়ে রাখতে পারেনি। হাসিনার চেয়ে আওয়ামী লীগের চাইতে কোনো ক্লোজেস্ট ফ্রেন্ড ভারতের বাংলাদেশে নাই, এটা হলো ওদের মেইন ফ্রেন্ড। আর বিএনপি বলেন, আপনি যতই তেল মারেন, যতই মোদিকে ইয়ে করেন, যাই বললাম না আর কিছু, যতই করেন, আপনি হলেন নাম্বার 2, আপনি নাম্বার 1 না। আপনি মনে করেন না যে হাসিনার মতো জনগণ যদি তারেক রহমানের দৌড়ানি দেয়, সে দিল্লি যাইতে পারবে না, এভাবে তারে আদর যত্ন করে রাখবে না? না, আমার মনে হয় না। কারণ ভারতের কাছে তারেক রহমান এবং বিএনপি ডিসপেন্সেবল, আওয়ামী লীগ ইজ নট ডিসপেন্সেবল। এই জন্য আওয়ামী লীগকে তারা সসম্মানে তার কাছে রাখছে, হাসিনাকে রাখছে। কারণ ভারতের আলটিমেটলি বাংলাদেশের যদি আধিপত্যবাদকে যেভাবে চায়, ওইটাকে করতে চায়, তাহলে ভারত আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো কর্তব্য নাই। কারণ আওয়ামী লীগের মতো একটা দলই বাংলাদেশের সাথে গাদ্দারি করতে পারে, সাধারণ জনগণ গাদ্দারি করে না। এবং নিশ্চয়ই জানেন ডক্টর মুজিব, আপনাকে একটা কথা ইদানিং না, এই কথাটা গত 11 বছর যাবত আমার কানে আসতেছে। এই কথাটা আপনাকে আমি বলি, আওয়ামী লীগের ডিসিশন মেকার বলতে প্রেসিডিয়াম মেম্বারদের ভিতরে টোটাল 49 জন ভারতীয় নাগরিক, ইনক্লুডিং হাসিনা এবং রেহানা এবং সজীব আহমেদ ওয়াজেদ এবং সাইমা ওয়াজেদ পুতুল। এখন একটা কথা আপনাকে বলি, যেটা আকাশ থেকে পড়ার মতো না। বিএনপির যারা ভারতের বন্ধু হিসাবে পরিচিত বাংলাদেশের, তাদের ভিতরে টোটাল 30 জন ভারতীয় নাগরিক, এবং তারা বর্তমানে বিএনপি কে রান করছে, এবং 90 ভারতীয় নাগরিক হচ্ছে সালাউদ্দিন ওই গুমের আগে ভারতীয় নাগরিক ছিল না। সালাউদ্দিনের আধার কার্ড আছে, সালাউদ্দিনের সব কিছু আছে, ভারতীয় পাসপোর্টও আছে, এবং এগুলো থাকার জন্যই তারেক রহমানের বা এইবার যে 29 জন বিদেশি নাগরিক মনোনয়ন পাইছে, এটা নিয়ে কোনো, যত চিল্লাইছি, আমি চিল্লাইছি, আপনি চিল্লাইছেন, নীরা চিল্লাইছে, ডাক্তার নওশাদ চিল্লাইছে, কোনো চিল্লানিতে কাজে আসে নাই। বিদেশি নাগরিকদের বাংলাদেশে এমপি বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে। তাইলে একটা কালচার, আমরা ধীরে ধীরে একটা কালচার, একটা সার্বভৌমত্ব, একটা দেশ, আমরা এতগুলো বিদেশি নাগরিক বলতে ভারতীয় নাগরিক, তারাই যদি বাংলাদেশের কি পজিশন হোল্ড করে, তাইলে ভাই আমাদের দেশটা কি দেশ রইল? এটাকে আমি জানি না, এটার আর ব্যাখ্যা নিন্দনীয়, এটারে মানে আমি আমার মুখে ভাষা নাই ভাই। আপনি যদি কোনোভাবে এটার উপরে কোনো কিছু বলতে চান। আমাদের বেশিরভাগ লোকের ডেফিনেশন দেশ হলো যে একটা পতাকা আর একটা বর্ডার। আসলে এটা যে একটা পুরো রাষ্ট্র না, এটা বুঝতে হবে। হ্যাঁ, আমাদের হয়তো নাম আছে বাংলাদেশ, আমাদের হয়তো একটা পতাকা আছে বাংলাদেশের, কিন্তু আমরা একটা ভারতের কররাজ্য হিসেবে কাজ করতেছি। এবং আমাদের এই সকল রাজনীতিবিদরা এবং আর্মির সকল অফিসাররা এবং আপনার ব্যুরোক্রেটের কিছু লোকজন, ব্যবসায়ী কিছু লোকজন, তারা আমাদের দেশকে, আমি বারবারই বলছি, তারা আমাদের দেশকে ভালোবাসে না, তারা প্যাট্রিয়ট না। তারা বেসিক্যালি তাদের ব্যক্তি স্বার্থে, তারা নিজেদেরকে রিচ করার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা দেশকে বিক্রি করতে
এক বিন্দু আপনার ভ্রুক্ষেপ করে না। আপনার ভারতে, সারা ভারতে খুঁজে একটা বাঙালি বা বাংলাদেশের একটা দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে ভরা ভারতীয় দালাল। ওয়াই? তার মানে আমাদের ভিতরে, আমি প্রথমেই বলছি, আমাদের এই জেনারেশনটা, আমাদের ভিতরে আমরা ডিসঅনেস্ট। আমরা মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে আমরা হলাম ভারত আধিপত্যে বিশ্বাসী। আমরা মুখে যাই বলি না কেন, আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই নিউ জেনারেশন আমাদেরকে শেষ না করে দেবে, আমাদেরকে তাড়াবেন না তাড়াবে, এই দেশের কোনোদিন ভারতের থেকে মাথা উঁচা করে দাঁড়াতে পারবে না। আমি এই জন্য বলবো যে এখন যেটা দেখতেছেন এটা সেম থিং। এই যে ভারতের নাগরিক কথা বললেন, আবার দেখেন তারা প্রত্যেকে কিন্তু কনস্টিটিউশন ভায়োলেট করছে। এবং এই যে আপনার ইলেকশন কমিশনার এই জন্য আপনার বিচার হতে হবে একদিন, যে আপনার এই দায়িত্ব থেকে আপনি এই ভারতীয় নাগরিক বা দ্বৈত নাগরিক থেকে আপনি অ্যালাউ করছেন, ইউ ভায়োলেটেড দ্য কনস্টিটিউশন। আমাদের প্রবলেম হলো কি, যে আমরা ন্যায়কে প্রতিষ্ঠার চেষ্টা করি না, আমরা উপর তিন করাপ্টেড। আমরা পাওয়ারের কাছে মাথা নত করি, আমরা পয়সার কাছে মাথা নত করি, আমরা দেশের কাছে মাথা নত করি না। আমরা শপথ নিই ঠিকই, আর কোরআন শরীফ ধরে শপথ নিই, কিন্তু আমরা প্রত্যেকে হলো গাদ্দার। আমরা প্রত্যেকে গাদ্দার। আমরা প্রত্যেকে আমাদের দেশের স্বার্থটা দেখি না। যার কারণে আমি আবারও বলছিলাম যে জাতীয়তাবাদী দল যখন বিএনপি জিয়া রহমান প্রতিষ্ঠা করেন, আমি ওই স্কুলে যেতাম যেখানে উনি আমাদের শিখাতেন। উনি বারবার বলতেন যে সবার আগে দেশ, তারপর তোমার দল, তারপর তোমার নেতা। আমি ওইটাতেই বিশ্বাস করি, আমি এটা উল্টা বিশ্বাস করি। কিন্তু মুজিব ভাই, আপনি কি মনে করেন, আমার জন্য ডিফিকাল্ট এখন? আমি জানি আমার বোন নিরুর জন্য অনেক সময় অসুবিধা হয় অনেক কিছু বলতে, বা দেখেন, হ্যাঁ আমি বলতে চাচ্ছি, আপনি যেটা বলছেন আগে নেতা তারপরে দল, আপনি তারপরে বলছেন দেশ। আমি মনে করি না তারপরেও দেশ, তারপরে ভারত। আপনি এটা ডিসএগ্রি করেন কিনা? মুজিব ভাই হারায় গেছেন আপনি। না, এখন তো ভারতীয়, আপনি যেটা বললেন, এখন তো ভারতীয় তারপরে, কারণ ভারতের স্বার্থ, দেশ মানে এখন হয়ে গেছে ভারতের স্বার্থ। দেশকে টিকে রাখতে হলে তারা মনে করে যে তাদের ক্ষমতা টিকে রাখতে হলে ভারতের স্বার্থকে ধরে রাখতে হবে, এবং সেটাই হলো প্রবলেম। কথা বুঝছেন? সেটা হলো প্রবলেম। এটা দুঃখজনক। তবে আমি আশাবাদী একটা জায়গাতেই, যে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের ইয়াং জেনারেশন এটা অ্যাকসেপ্ট করবে না। এবং এটা যেহেতু তারা হাসিনাকে অ্যাকসেপ্ট করে নাই, হাসিনা ক্ষমতাকে উৎখাত করে দিচ্ছে, যদি তারেক রহমান সত্যিকার অর্থে লাইনে না আসে, দেশের পক্ষে না ইয়ে করে, বাংলাদেশের জনগণ এক মুহূর্ত ভ্রুক্ষেপ করবে না। তারা শেখ মুজিবকে মাফ করে নাই, তারা হাসিনাকে মাফ করে নাই, এবং তারা যারা দেশপ্রেমিক, জিয়া রহমান এবং খালেদা জিয়া, তাদেরকে ঠিকই সম্মান দিয়েছে। বাংলাদেশের লোককে বুঝতে হবে, তাদের মন মানসিকতা বুঝতে হবে, সাধারণ লোকের মন মানসিকতা বুঝতে হবে। কাউকে ক্ষমা করবে না। তারেক রহমান, জিয়া রহমানের ছেলে হোক, জিয়া বা খালেদার ছেলে হোক, এটা মাপ পাবে না, যেমন মাপ পায় না হাসিনা। ওকে, ডক্টর নওশের আলী, আজকের আলোচনাটাকে আপনি কনক্লুড করেন, আমরা আমাদের সময়ের অনেক পিছনে, প্লিজ। জি, ধন্যবাদ। আসলে বর্তমানে এখন যা চলছে এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা মনে করি দেশে একটা শান্তি এবং স্থিতিশীলতা দরকার, এবং একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। এবং বর্তমানে যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে যোগ্য লোক বসানো দরকার, তা না হলে দেশ চলবে না। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ যে অফিসগুলো আছে, যেমন বাংলাদেশ ব্যাংক বলেন বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইয়েগুলো আছে, সেখানে অবশ্যই যোগ্য লোক বসাইতে হবে, এবং এই যোগ্য লোক দিয়ে তাদেরকে কাজটা বের করে আনতে হবে। তাদেরকে মানে ওয়াচডগ হিসেবে সরকার থাকবে, যে তাদের পারফরমেন্স দেখবে, কিরকম পারফরমেন্স, তাকে সময় বেঁধে দিবে যে এই 3 মাস বা 6 মাস যে আপনার পারফরমেন্স আমরা দেখবো, দেখার পরে আমরা চিন্তা করবো আপনাকে ওই পদে রাখবো কি রাখবো না। এইভাবে একটা সময়সীমা বেঁধে দিয়ে তারা করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার যদি দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে। সবার আগে দেশ, তারপরে হচ্ছে দল। এখন যদি আপনি যেটা বললেন যে সবার আগে যদি হয় ভারত, আর তারপরে যদি অন্য কিছু, তাহলে তো আসলে সেটা কাম্য তো নাই। সেটা আমাদের জন্য লজ্জাজনক, এবং এটা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। আর আমরা তো চাইবো না যে আমাদের দেশটা অন্য দেশের অধীনে চলে যায়, সিকিম বা অন্য হায়দ্রাবাদের মতো হয়ে যায়। এটা তো আমরা কোনোভাবেই আমরা চাইবো না, কারণ আমরা সবাই সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। ধন্যবাদ। ওকে, এরপরে আমি নীরা আপনাকে বলবো কনক্লুড করার জন্য। আপনার মাইক্রোফোন অফ, নীরা।
জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এট দ্য সেম টাইম মুজিব ভাই, নওশীর ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনারা বিশ্লেষণ করেছেন আজকের আলোচনা। যেটা যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে সবকিছুর গোড়াগাটে হলো যে আমাদের দেশ, আমরা যেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকি না কেন এবং যে দল করি না কেন, সবার ভিতরে একটাই আদর্শ, সেটা হলো আমাদের দেশ আগে। তা আমাদের দেশ আগে যদি হয়, আমাদের এই দেশকে রক্ষা করার জন্য যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রতিটা জনগণের দায়িত্ব আছে বলে আমি মনে করি। আর বর্তমান সরকার যেভাবে তার মন্ত্রিসভা গঠন করেছেন, আমি এখানে একটু বলবো যে বাংলাদেশে অনেক যোগ্য লোক আছে, সেটা দলের মধ্যে দলের বাইরে যেখানে। এখন যদি সবার উদ্দে দেশ হয়, সবার উদ্দে দেশ হলে সবার চোখে যে যোগ্য, সেরকম যোগ্য লোককে আপনার নিয়ে আসতে হবে এবং তাদের দ্বারা আপনার সেই ক্যাবিনেট গঠন করতে হবে, এবং তাহলেই আমাদের আজকে দেশ বাঁচবে। যখন দেশ বাঁচবে, দেশের জনগণও বাঁচবে, আমরা সবাই শান্তিপূর্ণভাবে একই জায়গায় একই পাশাপাশি থেকে আমরা বসবাস করতে পারবো। একটা গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে রাজনীতি করার, সবাই রাজনীতি করবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজিব ভাই, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। প্রথম যে সাবজেক্ট নিয়ে আপনি আজকে এই অনুষ্ঠানটা করেছেন সেই ব্যাপারে আমি পরিষ্কার বলতে চাই যে আগে জনগণকে যে হত্যা করা হয়েছে, ছাত্র জনগণকে যে হত্যা করা হয়েছে, 17 বছর যেসব হত্যাকাণ্ড করা হয়েছে পুলিশের দ্বারা, আর্মি দ্বারা, তাদের আগে বিচার হবে। তারপরে আমরা কথা বলবো পুলিশের বিচারের ব্যাপারে। এবং এই পুলিশের যে হত্যা হয়েছে আন্দোলন সময়, এটার ক্লিয়ার কাট ইন্ডিমিনিটি হওয়া উচিত, এখানে কোনো বিচার হওয়া উচিত না। এরা সব হলো সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীদেরকে বাংলাদেশের জনতা ঠিকভাবে শাস্তি দিচ্ছে। যেহেতু এদের শাস্তি জনগণের হাতে হচ্ছে, জনগণের আদালত হলো সবচেয়ে বড় আদালত, সেই আদালতে তাদের শাস্তি হচ্ছে। সুতরাং এটা কোনো বিচার হবে না, পুলিশ হত্যা কোনো বিচার হবে না। আন্দোলনের সময়, আন্দোলনের বাইরে যদি কেউ হত্যা করে থাকে, গত 18 বছর যদি কেউ হত্যা করে থাকে, গতকাল যদি কোনো পুলিশকে কেউ হত্যা করে থাকে, তার বিচার হতে হবে। আমি এই ব্যাপারে একমত। কিন্তু আন্দোলনের সময় যেসব হচ্ছে সেটা আন্দোলনের থ্রুতে হচ্ছে এবং জনতার বিচারে হচ্ছে ওইটা, এবং সেটা কোনো বিচার হবে না। বিচার হতে হবে জনগণকে যারা হত্যা করছে, যারা গুম করছে, খুন করছে, লুটপাট করছে, তাদের বিচার হতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমি আজকের এই সরকারকে বলবো, তারা যেভাবে হোক ক্ষমতায় আসছে, আমি ওই জায়গায় গেল, তাদের উচিত হবে, এবং বিশেষ করে তারেক রহমান, আপনি যদি জিয়া রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হন, আপনাকে তাদের আদর্শ ধারণ করতে হবে। আপনার মধ্যে সেই কারেজ থাকতে হবে যে যারা আপনার দলের ভিতরে, আপনার দলের বাইরে ভারতীয় আধিপত্যবাদ আপনার থ্রুতে এস্টাবলিশ করতে চায়, সেটাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। কারণ আমি নিজে একজন বিএনপির কর্মী হিসেবে বিশ্বাস করি, বিএনপির মেজরিটি কর্মী, 95% কর্মী, তারা ভারতের আধিপত্যবাদ চায় না। ওরা আপনার সাথে আছে যদি আপনি মাথা তুলে দাঁড়ান। আর আপনি যে মাথা না তুলে দাঁড়ান, আপনি তাদের সমর্থন হারাবেন, জনগণের সমর্থন হারাবেন, এবং হাসিনা যে পরিণতি হচ্ছে তার চেয়ে হয়তো ভয়াবহ পরিণতি আপনার হবে। কারণ বাংলার মানুষ হিস্টোরিক্যালি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করে নাই। ইমোশনালি একটা সময় তারা আপনাকে সমর্থন দিতেই পারে, কিন্তু বাংলার জনগণের সমর্থন কিন্তু খুব ফ্ল্যাকচুয়েটিং। যখনই তারা দেখে যে আপনি দেশের পক্ষে না, আপনি ভারতের আধিপত্যবাদের পক্ষে, আপনি দেশের বিরুদ্ধে কাজ করতেছেন, এক নিমিষের মধ্যে তারা আপনাকে মুজিব ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে গেছে। সবশেষে আমি বলবো একটা কথাই আবার জনগণকে মনে করাই দিব, আমরা গর্ব করি, আমরা রক্ত দিচ্ছি ভাষাকে রক্ষা করার জন্য, আমরা গর্ব করি, আমরা রক্ত দিচ্ছি আইয়ুব স্বৈর শাসককে সরানোর জন্য, আমরা গর্ব করি, আমরা রক্ত দিচ্ছি দেশ স্বাধীন করার জন্য।
এবং আমরা গর্ব করি আমরা রক্ত দিচ্ছি 24 বিপ্লব এনে। কিন্তু একটা ভাষার জন্য রক্ত দিতে পারে, স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, তারা কোনোদিনই ভারতীয় আধিপত্যবাদকে, অন্যায়কে মেনে নিবে না। যত রকম অত্যাচার আসুক আমাদের উপরে, যত রকম জুলুমি আসুক না কেন, আমরা যে জাতি মাথা তুলে দাঁড়াবার মতো জাতি, আমরা কাউকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন তাদেরকে ছাড় দিব না। আমি রাজনীতি যারা করেন তাদেরকে আবারও সাবধান করতেছি, ইতিহাস থেকে শিক্ষা নেন। শেখ মুজিবও সাড়া পায় নাই, হাসিনাও সাড়া পায় নাই। যদি রাইট ট্র্যাকে না আসেন, জনগণ কার্পণ্য বোধ করবেন না আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্তের জন্য। ধন্যবাদ। ওকে, ডক্টর মুজিব, নিরুনিরা, আপনাদের দুইজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ডক্টর নওশের ইতিমধ্যে চলে গেছে, উনি বাংলাদেশে অনেক রাত্র। আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞ। মুজিব ভাই এবং নীরা, আপনাদেরকে আবার